লাস্ট টাইম তোমার সাথে যখন আমার কথা হচ্ছিল, তুমি তোমার একটা স্টুডেন্টের কথা বলেছিলে। কি ঘটেছিল একদম শুরু থেকে একটু বলো তো। আজ থেকে বছর 5 আগে আকাশ কালো করে এসেছে। বর্ষার দুপুর, আকাশ ভেঙে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের এলাকায় একেবারে থই থই করছে জল। এই সময় আমার কাছে একটা ফোন আসলো। কাঁপতে কাঁপতে আমাকে ফোনটা করেছে। সেই মেয়েটি এরকম বিভৎস, তার চুল খোলা, চোখ রক্তবর্ণ, মুখের কষ বেয়ে লালা পড়ছে, ছিলাকাটা ধনুকের মতন সে বেঁকে যাচ্ছে তার বডিটা। অট্ট হাসি তার সাথে। আমি যত তার কাছে এগিয়ে যাচ্ছি, সে আমাকে চ্যালেঞ্জের মতন করে বলছে, আয় আয়, কি করতে পারিস, কি করবি? আমি যাবো না, চলে যায় এখান থেকে। আধা উঠে বসে লোকেদের বলছে যে একটা বিড়ি দে তো, আমি বিড়ি খাবো। খাটটাকে নিয়ে, নিজের বডিটাকে নিয়ে যতটা সম্ভব এলিভেট করা যায় ততটা সম্ভব ও এলিভেট। যে এই পজিশনের আগে এমন কি কোনো ওয়ার্নিং সাইন থাকে যেটা মানুষ ন্যাচারালি ইগনোর করে বেরিয়ে যায়? একদম, পজিশন কখনোই অ্যাব্রাপ্টলি হয় না। এক হচ্ছে সাকিউবাস আর এক হচ্ছে ইনকিউবাস। এরা কারা? সাকিউবা আর ইনকিউবা এরা জিউইশ ফোকলো, ইহুদিদের যে গল্প গাথা, সেখান থেকে আমরা এই নামগুলোকে পাই। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন হাই প্রিস্টেস ঈশা চ্যাটার্জি। মারাত্মক একটা কেস স্টাডি সে যেমন আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে, তেমনই এমন কিছু আননোন টপিকস নিয়ে আজকের এপিসোডে আমরা কথা বলেছি যা অকাল্টিজম সম্পর্কে আপনাদের ধারণা পুরোপুরি হয়তো বদলে দেবে। সব মিলিয়ে মারাত্মক একটা পাওয়ার প্যাক পডকাস্ট আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytelleroritra@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো ঈশাদি, হ্যালো, ওয়েলকাম টু গল্পওয়ালা। কেমন আছো? ভালো আছি। থ্যাংক ইউ ফর কলিং মি টু ইয়োর গল্পওয়ালা। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। প্রথমবার যখন তুমি এসেছিলে, আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং এমন একটা ঘটনা তুমি শেয়ার করেছিলে যেটা মানে গল্পওয়ালা শ্রোতাদের ভীষণ পছন্দ হয়েছিল এবং তারা অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিল যেন আবার পরবর্তীকালে তোমাকে আমি নিয়ে আসি, এবং সেই কারণেই তোমার সাথে আমার কথা হয়েছে বহুদিন ধরে। ইন বিটুইন দ্য টাইম তোমার কাছ থেকে আমি অনেক রকম কেস স্টাডি শুনেছি, অনেকগুলো ঘটনা শুনেছি। সব কিছু নিয়েই কথা বলবো, তবে তার আগে আজকে গল্পওয়ালাতে এসে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, Okay. খুব ভালো লাগছে। অ্যাজ ইউজুয়াল, আই লাভ গল্পওয়ালা। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট টাইম তোমার সাথে যখন আমার কথা হচ্ছিল, তুমি তোমার একটা স্টুডেন্টের কথা বলেছিলে যে ভীষণ বাজেভাবে অ্যাফেক্টেড হয়েছিল আজ থেকে 5 বছর আগে। আজকের এপিসোডটা আমি ওই ঘটনাটা দিয়ে শুরু করব। কি ঘটেছিল একদম শুরু থেকে একটু বলো তো। আজ থেকে মোটামুটি বছর 5 আগে আমার এক স্টুডেন্ট খুব বিশ্রীভাবে অ্যাফেক্টেড হয়েছিল বিকজ ইট ওয়াজ আ কেস অফ পজেশন। আচ্ছা। ছাত্রীটি তখন একাদশ শ্রেণীর, অর্থাৎ ক্লাস 11-এ পড়ে, এবং সে মাঝে মাঝেই অসুস্থ থাকছিল, ক্লাসে অ্যাবসেন্ট করছিল। এটা একটা রেকারেন্ট ফিচার হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা যখন প্যারেন্টসকে এনকোয়ার করছিলাম কেন অ্যাবসেন্টই হচ্ছে, তখন প্যারেন্টস বলছিল যে অসুস্থ, বেসিক্যালি খুব অসুস্থ হয়ে পড়ছে, খুব ফ্রিকুয়েন্ট অসুস্থ হচ্ছে। তো ধীরে ধীরে অসুস্থতা নিয়ে আমরা, অনেক স্টুডেন্ট থাকে ন্যাচারালি, একটা পার্টিকুলার স্টুডেন্টকে তো আমরা
পয়েন্ট আউট করি না, বাট শি ওয়াজ আ প্রমিনেন্ট স্টুডেন্ট, খুবই ভালো ছাত্রী। তারপরে ঘটনাটা এরকম ঘটলো, মাসখানেকের বাদে একটা বর্ষার দুপুর ছিল। বর্ষার দুপুর, আকাশ ভেঙে বৃষ্টি, কোইন্সিডেন্টালি দিনটা ছুটির দিন ছিল, শনিবার ছিল, এবং খুব বৃষ্টি হচ্ছিল। মানে এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের এলাকায় একেবারে থই থই করছে জল, আর আকাশ কালো করে এসেছে, ঘন ঘন বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে, বাজ পড়ছে। এই সময় আমার কাছে একটা ফোন আসলো। ফোনটা এলো ছাত্রীর মায়ের কাছ থেকে। আমি একটু অবাকই হলাম যে হঠাৎ করে ফোন, উনি একদম পাগলের মতন কাঁদতে কাঁদতে আমাকে ফোনটা করেছেন, এবং ফোনটার বিষয়বস্তুটা হচ্ছে যে মিস, তুমি যে করেই পারো একবার এসো। কারণ ওনারা জানতেন যে আমি এই প্যারানর্মাল বা অকাল্টিজমের সাথে যুক্ত আছি। তো আমার এই সাইডটা যেহেতু ওনারা জানতেন, সেই জন্য উনি আমাকে খুব অসহায়ভাবে কাঁদতে কাঁদতে একজন মা হিসাবে রিকোয়েস্ট করলেন ভিজিট করার জন্য। তো আমি খুব ব্রিফ ওয়েতে জিজ্ঞাসা করলাম যে এক্স্যাক্টলি কী হয়েছে। তো উনি বললেন, মিস তুমি আসলে চোখে দেখতে পারবে যে তোমার ছাত্রীর কী কন্ডিশন। খুব দোটানা নিয়ে ফোনটা রাখলাম, কারণ পৌঁছনোটা, ওর বাড়ি অবধি পৌঁছনোটা একটা বড় কোয়েশ্চেন আমার কাছে হয়ে দাঁড়িয়েছিল। কারণ চারিদিকে এত জল যে আমি যাব কিভাবে, কনভিন্স পাওয়াটা একটা খুব বড় প্রশ্ন। আমি যখন খুব দোটানার মধ্যে রয়েছি যে আমি তো কমিট করলাম আমি যাব, কিন্তু আমি যাবোটা কী করে, তখন চিন্তা চলছে। এবং আমার ছোট মেয়ে আমার সাথে ছিল। আমার ছোট মেয়ে আমাকে বারবার বলছিল যে কিভাবে যাবে, আমি কি কোনো ব্যবস্থা করব, ইত্যাদি আলোচনা হচ্ছে। ইন দি মিন টাইম আমার হাজব্যান্ড আসে, এবং আমার হাজব্যান্ড এসে জিজ্ঞাসা করে যে, দেখে যে আমি খুব টেন্সড হয়ে রয়েছি, তো জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন আমি তাকে ঘটনাটা ন্যারেট করি। তখন আমাকে বলে, ঠিক আছে, আমি তোমায় 2 হুইলারে পৌঁছে দিচ্ছি। তো আমাকে ও 2 হুইলারে করে পৌঁছে দেয়, এবং আমার ছোট মেয়ে পেছন পেছন আরেকটা ভেহিকেলে করে আসে। আমার ছোট মেয়ের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ও স্পিরিট দেখতে পায়। তোমার ছোট মেয়ে? হ্যাঁ, আমার ছোট মেয়ে, এটা ওর গড গিফটেড ক্ষমতা, স্পিরিটও দেখতে পায়। আমি কিন্তু স্পিরিট দেখতে পাই না। স্পিরিট প্রেজেন্স করতে পারি, স্পিরিটের এক্টোপ্লাজমিক ফর্মটা দেখতে পাই, কিন্তু চাক্ষুষ স্পিরিট আমি দেখতে পাই না। কিন্তু আমার ছোট মেয়ে একদম জন্ম থেকে, মানে বছর 3 যখন বয়স, তখন থেকে ও আমাকে আনএক্সপ্লেইনড ওয়েতে বলতো যে ওই জায়গাটায় অমুক দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। তো ওই জন্য ওকে আমি ইনসিস্ট করেছিলাম অ্যাকম্পানি করার জন্য। আর ও চিনতো মেয়েটিকে, ভেরি ক্লোজ, ওর সাথে এজ গ্যাপটাও খুব কাছাকাছি। স্ট্রেঞ্জ, মানে তুমি যেটা ক্লেম করছো, মানে সত্যিই এটা ভগবানের আশীর্বাদ বলতে পারি। এটা ভগবানের আশীর্বাদ। এবং ও কি আশ্চর্য, ও কিন্তু খুব ভীতু টাইপের। আমার মতন মোটেই ও ডেয়ার ডেভিল না, সাহসী না, ও ভীতু, কিন্তু ও স্পিরিট দেখতে পায়। এবং ও যে স্পিরিট দেখতে পায় তার প্রমাণটা, আমি কোনো কিছু ব্লাইন্ডলি বিশ্বাস করি না। যাদের দেখেছে, মানে ধরো যে স্পিরিটকে কোনোদিন ও চোখেই দেখেনি, সেই এন্টিটিকে ও যখন তাদের বাড়িকে বর্ণনা দিয়েছে যে এরকম দেখতে, তারা ফুললি অ্যাডমিট করেছে, অ্যাকনলেজ করেছে যে হ্যাঁ এই রকম দেখতে, এই পোশাক পরেছিল। তার মানে ও জেনুইনলি দেখতে পেয়েছে বলেই বলেছে। সেইখান থেকে আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম, আর ও চেয়েছিল যেতে। এবং যখন আমরা পৌঁছলাম, প্রায় থই থই জলমগ্ন অবস্থায়, পৌঁছনোর পর আমি যে দৃশ্যটা দেখলাম, দেখে আমি শিউরে উঠলাম। কারণ মোটামুটি সারা পাড়ার লোক ওদের বাড়িতে ভেঙে পড়েছে। বাড়ি, নিজেদের বাড়ি, কোনো ফ্ল্যাট বাড়ি না, ফ্ল্যাটের মানে বাড়ির উঠোনে ভর্তি লোক। এবং সামনের ঘরটাতে, বসার ঘরটাতে একটা খাট আছে, সে খাটের মধ্যে ওকে শোয়ানো, 2 হাত পা দড়ি দিয়ে বাঁধা, যেমন আমরা সিনেমায় দেখে থাকি পজেশনের ক্ষেত্রে। আমি যখন ওরকম অবস্থা দেখলাম, আমি হতচকিত হয়ে গেলাম। কারণ ক্লাসে যে মেয়েটিকে দেখেছি, শান্ত, নম্র, ভদ্র, লেখাপড়ায় ভালো, সেই মেয়েটি ওরকম বিভৎস, তার চুল খোলা, চোখ রক্তবর্ণ,
মুখের কষ বেয়ে লালা পড়ছে, বীভৎস একটা দৃশ্য। ওটা দেখে আমি শকড হয়ে গেলাম। স্বাভাবিক, খুব ভালোবাসার মানুষকে যদি কেউ ওইভাবে দেখে, স্নেহের, বিশেষ করে স্নেহভাজনের কারুর, সেক্ষেত্রে একটা খুব কষ্ট হয়। তো আমি যখন ওকে দেখে স্টেপ করতে যাচ্ছি, ওর চোখটা আমার দিকে পড়ল এবং দেখেই ও অগ্নিশর্মা হয়ে গেল। সম্পূর্ণ হোর্স ভয়েসে, যেটা ওর আদৌ নিজের ভয়েস না, একেবারে একটা পুরুষালী গলায় ও আমাকে চার্জ করলো। ও কেন এসেছে এখানে, ওকে দূর করো, এরকমভাবে চার্জ করতে লাগলো। এবং আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষটিকে আমি চিনি না, এই মানুষটি আমার পরিচিত নয়, এবং আশেপাশে সবাই তার হাত পাটাকে চেপে রেখেছে এবং ধনুকের মতন সে, ছিলাকাটা ধনুকের মতন সে বেঁকে যাচ্ছে তার বডিটা, এবং অট্ট হাসি তার সাথে ফেটে পড়ছে। আমি যত তার কাছে এগিয়ে যাচ্ছি, সে আমাকে চ্যালেঞ্জের মতন করে বলছে, আয় আয়, কি করতে পারিস, কি করবি, আমি যাব না, চলে যা এখান থেকে। আমি অবাক হয়ে ভাবছি, ওর সাথে ল্যাচ করলো কে, আর কিভাবেই বা ল্যাচ করলো। মানে ততক্ষণে তুমি এটা বুঝে গেছিলে যে Possessed. পুরোপুরি পজেসড। Possessed. আচ্ছা, ওর বডি কন্ডিশন দেখে আমি টোটালি বুঝতে পেরেছি, কারণ পজেশনের যে প্যাথোজেনিক কন্ডিশনসগুলো হয়, সিমটমসগুলো হয়, সেগুলো আমি দেখতে পাচ্ছিলাম ওর মধ্যে। আচ্ছা, তো আমি ওকে তখন বললাম, তুই কে, ফার্স্ট কথাটা বললাম। ও হাসতে লাগলো, বীভৎস হাসি, এবং সেই হাসিটা ইট উইল ক্রিয়েট আ চিল ইন দ্য স্পাইন, মানে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে, এমন হাসি। এবং ঘরের চারপাশের মানুষের ভয়ার্ত মুখ দেখে আমি বুঝতে পারলাম তারা কতটা ভীত সন্ত্রস্ত হয়েছে। ওর মা কাঁদছে, ছোট ভাই ঘরের একটা কোণে মুখ লুকিয়ে রয়েছে, ওর যে ছোট ভাই ছিল, বাবা পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন, ওর বাবা পোর্টে চাকরি করেন, আর ঠাকুমা মানে তিনি আছাড়ি বিছাড়ি করে কাঁদছেন। মানে তার অবস্থাটা অবর্ণনীয়, মানে তিনি বোধহয় নিতে পারছেন না পুরো ব্যাপারটা। আর এই অবস্থাটার মধ্যে দাঁড়িয়ে নিজেকে আমি খুব হেল্পলেস মনে হচ্ছিল যে কী করতে পারি। ইমিডিয়েটলি আমি যেটা করলাম, ততক্ষণে আমার ছোটো মেয়েও ওখানে পৌঁছে গেছে। আমি যেটা করলাম সেটা হচ্ছে ওর মাথায় আমার উইকেন্ড অ্যাথামিটা ছোঁয়ালাম। ছোঁয়ানোর সাথে সাথেই ও বীভৎস চিৎকার করে উঠল। উইকেন্ড অ্যাথামিটা কি? আমার উইকাতে একটা অ্যাথামি বা ওয়্যান্ড দেওয়া হয়, যেটা একটা ব্লান্ট নাইফের মতন। আচ্ছা, যার একটা উডেন হ্যান্ডেল থাকে, ব্ল্যাক উডেন হ্যান্ডেল, এবং সেটা অত্যন্ত পোটেন্ট হয়, কারণ সেটা গুরু দেয় এবং সেটা মধ্যে প্রচুর পাওয়ার থাকে। হাত আমরা ইউজ করি না, যেহেতু আমাদের হাতে প্রচুর এনার্জি এসে যায় আফটার অকাল্টিজম, উইকা প্র্যাকটিস করা বা বিভিন্ন ডাইমেনশন অফ অকাল্টিজম প্র্যাকটিস করতে করতে আমরা আথামিটা ইউজ করি, সরাসরি হাতটা না ইউজ করে। ইন কেস অফ হিলিং বা ইন কেস অফ পজেশন আমরা আমাদের আথামিটা ইউজ করি। তো অ্যাথামিটাকে আমি যখন ওর কপালের এই আইব্রোজের মাঝখানটায় ছোঁয়ালাম, তখন ও চিৎকার করে উঠল, মানে সেটা গগনভেদী আর্তনাদ, জ্বলে গেল বলে চিৎকার করে উঠল। তখন আমি আমার উইকেন্ড চ্যান্ট, একটা পঞ্চভূতকে আহ্বান করার চ্যান্ট আছে, সেই চ্যান্টটা আমি করলাম, যেটা অতি প্রাচীন একটি ইজিপশিয়ান চ্যান্ট, যেখানে পঞ্চভূতকে আহ্বান করা হয়। তো সেই পঞ্চভূতকে আহ্বান, যেহেতু পঞ্চভূতেরই সব খেলা, সেই জন্য আমি এই আহ্বান মন্ত্রটা করি, যাতে স্পিরিট রেসপন্স করে। সাময়িক ও তাতে স্থিতিশীল হলো, এবং তারপরে একদম ওর স্বাভাবিক, আমি এখানে স্বাভাবিকভাবেই ওর নামটা অ্যানোনিমাস রাখছি, ওর যে আসল নামটা আমি ইউজ করছি না। ধরো ওর নাম পূর্ণিমা, তো পূর্ণিমা তখন একদম পূর্ণিমার ভয়েসে কথা বলতে লাগলো, এবং আমাকে সে মানে কাকুতি মিনতি করতে লাগলো খুলে দেওয়ার জন্য, আশেপাশের লোকেদের কাকুতি মিনতি করতে লাগলো হাত পা খুলে দেওয়ার জন্য। কিন্তু আমি তাদের ইশারা করলাম যে এটা ওর ছলনা, এটা টেম্পোরারি, এটাও করছে না, এটা ওকে দিয়ে করানো হচ্ছে। তো তার ঠিক খানিক বাদে যথারীতি আমার আন্দাজটা সত্য প্রমাণিত হলো। ও কিন্তু সেই রকম বীভৎসভাবে এর মধ্যে নিজের হাতের একটা বাঁধন, ডান হাতের বাঁধনটাকে
ছিঁড়ে ফেলেছে আচ্ছা। খাটের পায়া থেকে, এবং ছিঁড়ে ফেলে আধা উঠে বসে আশেপাশের ছেলে লোকেদের বলছে যে একটা বিড়ি দে তো, আমাকে বিড়ি দে তো, বিড়ি চাইছে? হ্যাঁ আমি বিড়ি খাবো। আমি মানে আই ওয়াজ লিটারালি টেকেন অ্যা ব্যাক যে এ কে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কে, কি চাই তোমার, তুমি কেন পূর্ণিমাকে ধরে রয়েছ? তখন আমার দিকে একটা ব্যঙ্গার্ত হাসলো, হেসে বলল, আমি কে তুই নিজে খুঁজে নে। আচ্ছা। স্পিরিট কখনোই তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চায় না। আইডেন্টিটি ডিসক্লোজ করা মানে তার পাওয়ার লুজ করে ফেলা। হুম। আইডেন্টিটি সে ডিসক্লোজ করতে চায় না, এবং নিজে খুঁজে নে, এবং তোর ক্ষমতা থাকলে আমাকে এর থেকে আলাদা কর। আমি বললাম, আমি আলাদা করবই। তখন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো, মানে যেটা শুনলে আমরা দু কানে আঙুল দিই এরকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। আমি তাতেও পরোয়া করলাম না, কারণ এগুলোই হচ্ছে স্পিরিটের ক্যামোফ্লেজিং নেচার, যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেখান থেকে দাঁড়িয়ে যিনি উল্টো দিকে দাঁড়িয়ে আছেন তিনি যাতে পিছপা হয়ে যান, এবং তিনি যাতে আর না এগোন, স্পিরিটকে না কোনোভাবে এনক্রোচ করতে পারেন। এবং তখন আমি বললাম, তুই গালি দিলে আমিও গালি দিতে জানি, কিন্তু গালাগাল দিয়ে যদি তুই ভাবিস যে আমাকে এখান থেকে সরিয়ে দিতে পারবি, আমি এখান থেকে সরবো না। তুই কেন এসেছিস যতক্ষণ না বলবি ততক্ষণ আমি সরবো না। এই কথোপকথন যখন চলছে তখন আমি আমার ছোট মেয়েকে কনস্ট্যান্ট হনুমান চালিসা বলতে বলি, এবং হনুমান চালিসা যখন ও বলছে তখন ও পাগলের মতন চিৎকার করছে। হনুমান চালিসায় একটা পংক্তি আছে যেখানে মহাবীর নামটা নেওয়া হয়, সেই মহাবীর নামটাকে আমি স্ট্রেস দিয়ে বলতে শিখিয়েছি ওকে। যখন ওই মহাবীর নামটাও বারবার বলছে তখন ও পাগলের মতন আচরণ করছে, এবং পাগলের মতন আচরণ করছে, কান মানে ছটফটাচ্ছে যে কানে শুনবে না আর কি। সেই অবস্থায় ওকে আবার হাত বাঁধা হলো, ও শুলো, এবং খাটটাকে নিয়ে, নিজের বডিটাকে নিয়ে যতটা সম্ভব এলিভেট করা যায় ততটা সম্ভব ও এলিভেট করলো। আমি বলছি না বাতাসে উঠতে শুরু করলো, কিন্তু হ্যাঁ ছিলাকাটা ধনুকের মতন বডিটাকে করে নিল, খাটটাকে বেশ খানিকটা মাটি থেকে উপরে তুললো, যেটা অফকোর্স হিউম্যান বিইংয়ের শক্তি দিয়ে কখনোই হয় না, কারণ খাটটা যথেষ্ট ভারী ছিল। স্বাভাবিক। তো সেই অবস্থাতে দাঁড়িয়ে যখন ও ওরকম কন্ডিশন, তখন বাকিরা প্রায় ভয়ে ছিটকে গেছে। আমি তখন কনস্ট্যান্ট ওর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, বলে জিজ্ঞাসা করে যাচ্ছি যে তুই কে, তুই কে, তোর নাম কি। এই ধস্তাধস্তি এবং হনুমান চালিসা আর আমার ধস্তাধস্তি যখন এই টানাপোড়েনটা চলছে, সেই সময় ও একটা ক্লিউ দিল আমাকে। সেই ক্লিউটা হচ্ছে, আমি তো নিজে আসিনি, আমাকে ডাকা হয়েছে। ডাকা হয়েছে? আচ্ছা। অ্যান্ড দ্যাট ক্লিউ ক্লিকড মি, যে কে কাকে ডাকলো আর কেনই বা ডাকলো। তখন আমি জিজ্ঞাসা করলাম ওর মাকে ডেকে, মেয়েটির মাকে, যে তোমাদের বাড়িতে রিসেন্টলি কে মারা গেছে? তো ওর মা তখন জানালো যে ওর মায়ের দাদা, মানে মেয়েটির মামার ছেলে, যে মেয়েটির থেকে বছর 4 বড়, 3-4 বড়, সে মারা গেছে মাস 6 আগে, 6-7 মাস আগে। এবং ডেথটা নর্মাল না, ডেথটা সেলফ হার্ম করে করা হয়েছে। এবং ছেলেটি অ্যাডিক্টেড ছিল, মানে নানান রকম নেশা করত, ড্রাগস ইত্যাদি বিভিন্ন রকম নেশা করত। সেই নেশার উইথড্রয়াল সিমটমে ছেলেটি নিতে পারে না উইথড্রয়াল সিমটমটা, এবং উইথড্রয়াল সিমটমের পেইনটা বেয়ার না করতে পেরে সেলফ হার্ম করে। তো এই ছেলেটি ওর মা সম্পর্কে পিসি হলো, তো ন্যাচারালি সেই ছেলেটির বর্ণনা ওর মা আমাকে দিল। তখন আমি জিজ্ঞাসা করলাম মেয়েটিকে, পূর্ণিমাকে, যে তুই কি ওর মামাতো দাদা? কিচ্ছু না, চুপ করে রইল। ঘোর লাগা চোখে লাল লাল দুটো চোখ এবং কষ বেয়ে লালা পড়ছে, সেই অবস্থায় আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।
তখন আমি জিজ্ঞাসা করলাম ওর মার কাছে যে ওর নাম কি, বললো দেবু। আমি বললাম তুই কি দেবু? তখন একটা ঝটকা খেলো। আমি কনস্ট্যান্ট যখন দেবু দেবু বলে যাচ্ছি যে তুই, এবং স্পিরিটের নাম নিলে স্পিরিট কিন্তু তখন প্রচণ্ড অ্যালার্ট হয়ে যায়, কনসিয়াস হয়ে যায়। তখন বলছে তুই খুঁজে বার কর আমি কে। আমি বললাম তুই দেবু। তখন বলছে, হাসতে শুরু করলো, অট্ট হাসিতে ফেটে পড়লো, এবং অট্ট হাসতে হাসতে আমাকে বলল যে আমার নাম জেনেছিস, কিন্তু আমি কেন এসেছি তা তো জানিস না। সেই সময় সামনে রাখি পূর্ণিমা ছিল, শ্রাবণ মাস, রাখি পূর্ণিমা। তো বলল তুই যতই চেষ্টা কর, এই রাখি পূর্ণিমায় আমি ওকে নিয়েই যাব। তো সম্পর্কে ওর বোন, স্বাভাবিকভাবে সামনে রাখি পূর্ণিমা। তো আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুই যে এরকম ওকে নিয়ে যেতে এসেছিস, ও তো তোর বোন হয়, তাহলে কেন এসেছিস তুই? তখন বলল আমি তো আসিনি। তখন আমি ওর মাকে ডাকলাম, ডেকে জিজ্ঞাসা করলাম যে এই দেবু মানে এর কি কি আছে তোমার কাছে? তখন বলল যে পূর্ণিমা যেখানে বসে পড়তো, ওর তার আগে ও আইসিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল, একাদশ শ্রেণীতে পড়ে। তো আইসিএসসি পরীক্ষার জন্য যখন প্রিপারেশন নিচ্ছে, তখন দিনের পর দিন যে ডেস্কটায় বসে ও পড়তো রাত্রেবেলা রাত জেগে, সেই ডেস্কটার ওপরে ওই ছেলেটির ছবি টাঙানো ছিল, এবং ওই ছবিতে ওর মা, মানে পূর্ণিমার মা, রেগুলার মালা পরানো, ধূপ দেখানো, যা মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে করা হয় সেটা করতো। আচ্ছা। আর ও পড়তে বসে হয়তো পড়তে পড়তে যখন ওর ফেটিগ লাগতো, ক্লান্ত লাগতো, তখন হয়তো ও কমিউনিকেট করতো, যেহেতু যেহেতু খুব ক্লোজ বয়সের প্রক্সিমিটি, ছবিটিকে হয়তো কমিউনিকেট করতো, হয়তো জিজ্ঞাসা করতো যে কেন মারা গেলি, কেন চলে গেলি, ইত্যাদি ইত্যাদি। এবং সেইখান থেকেই তরঙ্গটা কানেকশন হয়েছে। দিনের পর দিন যখন ও ওইভাবে ছবিটির সাথে কমিউনিকেট করেছে, সেই তরঙ্গটা ওই আত্মাটিকে ওর দিকে আকর্ষিত করেছে, এবং এই আকর্ষণের ফলে যখন ও দেখেছে যে এ আমার জন্য এত ফিল করে, আমার জন্য এর এত দরদ রয়েছে, তখন ও ওর কাছে এসেছে, কানেক্ট করেছে। যার প্রথম সিমটম হিসাবে ওর শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল। অসুস্থই থাকতো ও প্রথম যে একটা মাস ওই অ্যাকিউট অসুস্থ, যার জন্য স্কুলে অ্যাবসেন্টিজ হচ্ছিল ওর প্রচণ্ড, সেইটা ছিল ওর প্রথম ধাপ, যেখানে ও ওই কানেক্টিভিটিটা ডেভেলপ করে ফেলেছিল। এবং ওই কানেক্টিভিটি ডেভেলপ করে ফেলার ফলে ও কিন্তু ওর সাথে ল্যাচ করে যায়, দেবু পূর্ণিমার সাথে ল্যাচ করে যায়, এবং ল্যাচিংটা হওয়ার পরে ধীরে ধীরে ওর ভেতরে পজেশনের যে প্যাথোজেনিক সিমটমসগুলো, সেগুলো আস্তে আস্তে আসতে থাকে, দেখা দিতে থাকে। ফাইনালি যেদিন আমাকে ওর মা ফোনটা করে, সেদিন যে ওই সিমটমগুলো চূড়ান্ত পরিমাণে বেরিয়ে এসেছে, মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নিজের মাথার চুল ছিঁড়ছে, দেওয়ালে মাথা ঠুকছে, এবং ভায়োলেন্ট বিহেভিয়ার করছে। তো সেইটা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন পূর্ণিমার মা আমাকে কনসাল্ট করে, এবং আমি যখন এবার আসি, এসে জিজ্ঞাসা করি যে তোকে তো ডাকা হয়নি, তোকে জাস্ট স্মরণ করা হয়েছিল। তখন ও হাসতে থাকে, হাসতে হাসতে আমাকে বলে স্মরণটাই তো ডাকা, আমাকে মনে করা মানেই তো আমাকে ডাকা, ও তো আমাকে ভালোবেসে ডেকেছে। এটা শুনে আমার খুব অবাক লাগে। তখন আমি বলি যে তুই ওকে নিয়ে গিয়ে কি আনন্দ পাবি? কারণ এই ধরনের আত্মারা, এরা না ওই পারে ওদের ওয়ার্ল্ডে যেতে পারে, না এই পারে আমাদের ওয়ার্ল্ডে থাকতে পারে। তো এরা যে একটা মাঝখানের যে একটা অ্যাস্ট্রাল প্লেন আছে, লোয়ার অ্যাস্ট্রাল প্লেনে এরা ঘুরে বেড়ায়, তো এদের মুক্তি হয় না, এবং সেইখান থেকে এরা সব আত্মাই মুক্তি চায়। এদের যে মুক্তি হচ্ছে না, এটা কিন্তু এরা রিয়েলাইজ করে। তা আমি বললাম যে তুই ওরকে নিয়ে গেলে, পূর্ণিমাকে নিয়ে গেলে তোর কি মুক্তি লাভ হবে? তুই কি মুক্তি পাবি? তখন একটু যেন দমে গেল,
আমি বললাম, বেশ, তুই নিয়ে যা, আমরা কেউ আটকাবো না, তুই নিয়ে যা, তাতে যদি তোর মুক্তি হয়, দেখ তুই যদি মুক্তি পাস। আমাকে ও দমিয়ে দিয়ে বলল, মুক্তি পাবো না, কিন্তু সাথী তো পাবো। ওকে। তখন আমি বললাম, বেশ, তুই আরেকটা আত্মাকে সঙ্গে নিয়ে যাবি, তাতে করে কিন্তু তোর অবস্থা আরও খারাপ হবে। এই যে স্পিরিটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া, এই চ্যালেঞ্জ থ্রো করাটা একটা বিরাট ব্যাপার। স্পিরিটের সাথে সমানে সমান রেখে যদি কেউ চ্যালেঞ্জটা থ্রো করে, স্পিরিট কিন্তু তখন পিছু পা হয়। আর এই যে কন্টিনিউয়াসলি যে কমিউনিকেশনটা হচ্ছিল, এরকম অ্যাকিউরেটলি কন্টিনিউ কমিউনিকেট স্পিরিট করে? না, মাঝখানে ব্রেক থ্রু, ভয় দেখানো, চিৎকার, গালিগালাজ, ওই বিড়ি চাওয়া, থুতু ছিটিয়ে দেওয়া, বিভিন্ন রকম আচরণগুলো করতে থাকে, যেমন আমরা এক্সর্সিস্ট সিনেমায় দেখেছি, একদম ঠিক ওই রকম। এবং সেক্ষেত্রে কিন্তু উল্টো দিকের লোকটি যদি দমে যায়, সে যদি হাল ছেড়ে যায়, বা কোনো কারণে তার যদি মনে হয় যে না, আমি এই যে চ্যালেঞ্জ আমাকে দিচ্ছে, এই চ্যালেঞ্জটা আমি নিতে পারবো না, তাহলেই কিন্তু স্পিরিট সাংঘাতিক একটা টার্ন নেয়। আমি সেটা করতে দিইনি। আমি ওকে বললাম, ঠিক আছে, তুই যদি একে নিয়ে গিয়ে সাথী পাস, আর তোরা দুজনেই যদি ওই আটকা পড়ে যাস লোয়ার অ্যাস্ট্রাল প্লেনটাতে, ওই নিচু স্তরটাতে, তাহলে যা, আমাদের কোনো আপত্তি নেই, নিয়ে যা, কেউ আটকাবে না। তখন দেখলাম চোখ দুটো জলে ভরে গেল, হুড় হুড় করে কাঁদছে। সে কান্নাটা নেওয়া যায় না, হৃদয় বিদারক কান্না। আমি জিজ্ঞাসা করলাম, তুই মুক্তি চাস? তখন চুপ করে রইল খানিকক্ষণ। আমি আবারও জিজ্ঞাসা করলাম, তুই মুক্তি চাস? বল, আমি তোকে মুক্তির ব্যবস্থা করে দেব। তখন সে বলল, মুক্তি চাই, কিন্তু আমাকে মুক্তি দেবে কে? কারণ যারা এই ধরনের সেলফ হার্ম করে পাস অ্যাওয়ে করে, তারা কিন্তু চট করে মুক্তি পায় না। আর একটা লুপ আছে সেলফ হার্ম ডেথের। তোমাকে ওভার অ্যান্ড ওভার এগেইন যে পদ্ধতিতে তুমি নিজেকে সেলফ হার্ম করেছো, তোমাকে সেই পদ্ধতিটা রোজ সেই টাইমে রিপিট করতে হবে। তো এভরিডে ইউ আর ডাইং অ্যাজ আ স্পিরিট, দো নট ইন আ ফিজিক্যাল বডি, বাট দ্য পেন, তুমি সেই এক পেনের মধ্যে দিয়ে যাচ্ছ। তো ন্যাচারালি সেই টোপটা বোধহয় ও গিলল, এবং তখনই আমার মাথায় ব্লিঙ্ক করলো যে ওর কি কি জিনিস ওদের কাছে পূর্ণিমাদের বাড়িতে আছে। আমি আমার ছোটো মেয়েকে বললাম বজরং বাণ পড়তে, দিয়ে বললাম প্রথমে ওই ছবিটা পারো, এবং পূর্ণিমার মাকে জিজ্ঞাসা করলাম কি কি জিনিস দেবুর ঘরে তোমার কাছে রয়েছে। তো দেখা গেল ওর বেশ জামা কাপড় কয়েকটা রয়েছে, ফোন রয়েছে, আরও কিছু ছবি রয়েছে, স্টিল ফটোগ্রাফস। ওর মা সেগুলো রেখে দিয়েছিল পিসি হিসাবে, সেগুলো রেখে দিয়েছিল রেমিনেসেন্স, স্মৃতি ইত্যাদি মনে করে। ওদের বাড়িতে আসতো, থাকতো, তো জামা কাপড়ও বেশ কিছু ছিল। বললাম সমস্ত বার করো, সব বার করো, এবং ওই ছবিটাকে পেড়ে নিয়ে আসো, যেটা বড় ছবিটা ছিল। সব নিয়ে জড়ো করা হলো উঠোনের মধ্যে। আমি জড়ো করলাম, এবং আমার পিছন পিছন সমস্ত পাড়ার লোকও তখন আমার পিছন পিছন উঠোনে চলে এসছে। আমার বেচারা ছোটো মেয়ে একা তখন ওখানে ওর মাথার কাছে বসে কন্টিনিউয়াস বজরং বাণ পড়ে যাচ্ছে, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে ওই জিনিসগুলোকে আমি স্তূপাকৃতি করলাম। তখন তোমার ছোটো মেয়ের বয়স কত ছিল? আমার ছোটো মেয়ে তখন ফার্স্ট ইয়ার পড়ে। ও আচ্ছা, তাহলে বড়ই। হ্যাঁ, ফার্স্ট ইয়ার পড়ে, জাস্ট কলেজে ঢুকেছে। বললাম ওদের খুব কাছাকাছি এজ গ্যাপিং, তাই জন্য ও গিয়েছিল। তো স্তূপাকৃতি করলাম আমি, এবং স্তূপাকৃতি করার পর আমি যেটা বললাম সেটা হচ্ছে কেরোসিন চাইলাম। কেরোসিন এনে ঢাললাম, ঢালার পর ওর মার কাছ থেকে একটা দেশলাই চাইলাম। দেশলাইটা যখন চাইলাম তখনই কিন্তু পূর্ণিমা রিয়্যাক্ট করতে শুরু করলো ওখানে। প্রচণ্ড চিৎকার, মানে কান ফেটে যাবে এমন চিৎকার, কানে তালা ধরে যাবে এমন চিৎকার। আমি দেশলাইটা ধরিয়ে সমস্ত জিনিস স্তূপটার উপর আগুন সংযোগ করলাম, আর যেই মুহূর্তে আগুনটা দিলাম সেই মুহূর্তেও একটা বিভৎস চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। পুরো জিনিস পুড়ে ছাই হয়ে গেল, ও পুরো অজ্ঞানী হয়ে পড়ে রইল। ততক্ষণে পুরো জিনিস ছাই হয়ে গেছে। আমি বললাম এটাকে জল দিয়ে পরিষ্কার করে ঝেঁটিয়ে ছাইটাকে ড্রেন আউট করে দিতে, এবং
ওর মাকে বললাম যে ঘরে আসতে, লোকজনরাও সব ঘরে এলো। আমি বললাম ওর কিন্তু কিচ্ছু মনে থাকবে না, হুম, ওর যখন জ্ঞান আসবে তখন ওর কিচ্ছু মনে থাকবে না, অ্যাবসলিউটলি সব ভুলে যাবে। কারণ এটাই পজেশনের নিয়ম, যে বিস্মৃতি হয়, ভুলে যায় মানুষ, তার মনে থাকে না, কারণ সে তো তার নিজের স্পিরিটে কাজগুলো করছে না, তার সে পজেসড অবস্থায় কাজগুলো করছে, তাকে দিয়ে করানো হচ্ছে, অতএব তার কিছুই মনে থাকে না। তা আমি বললাম ওকে কিন্তু কিচ্ছু জিজ্ঞাসা করো না। আচ্ছা, তারপর বসে রইলাম দীর্ঘক্ষণ, প্রায় 40-42 মিনিট বাদে ওর জ্ঞান এলো। জ্ঞান আসার পরও যেটা ফার্স্ট রিয়্যাক্ট করলো সেটা হচ্ছে আমার হাত পা বাঁধা কেন। সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হলো এবং ও বললো আমার মাথা খুব ভারী লাগছে, শরীরটা খুব খারাপ লাগছে। এবং ফার্স্ট ইনস্ট্যান্সে যেটা ও আরেকটা বললো, রিয়াকশন দিল, সেটা হচ্ছে মিস তুমি এখানে কেন? আমি বললাম তুই খুব অসুস্থ হয়ে পড়েছিলি, তাই তোর মা আমাকে কল করেছিলেন আসার জন্য। খানিকটা অসুস্থতার কারণে, খানিকটা অ্যাকসেপ্টেন্সে ও জিনিসটা মেনে নিল। এবং যেহেতু আমার ছোটো মেয়ে ওর ক্লোজ বয়সী, তো ওকে দেখে একটু খুশিও হলো। তারপরে ওকে চা, দুধ, গরম দুধ ইত্যাদি যেমন দেওয়া হয়ে থাকে নার্ভ স্টিমিউলেটিং জিনিসগুলো ওকে দেওয়া হলো। তো ও সেগুলো খেতে খেতে শুয়ে থাকলো। আমি ওর মার সাথে কথা বললাম যে ও পোর্টের হাসপাতালে ওরা ফ্রিতে সব কিছু চেক আপ করতে পারে। আমি কিন্তু বিজ্ঞান বাদ দিয়ে কিছু করি না অরিত্র, আমার সবসময় বিজ্ঞানকে প্রায়োরিটি দেওয়ার অভ্যাস আছে। আমি বললাম পরের দিন অফকোর্স ওর একটা থরো চেক আপ করানোর জন্য পোর্টের হসপিটালে ভালো ভালো ডাক্তার থাকেন, কারণ পজিশন চলে যাওয়ার পরেও কিছু রেমিনিসেন্স ফিজিক্যাল যে ইলনেসগুলো সেগুলো থেকে যেতেও পারে। তোর একটা থারো চেক আপের খুব দরকার। তো থারো চেক আপটার জন্য আমি ইনসিস্ট করলাম, যেটা ওরা অবশ্যই করেছিল এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ও। আজকে ও ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং খুব ভালোভাবে নিজের জীবনযাপন করছে। অফকোর্স আমি ঈশ্বরের কাছে চাইবো যে ও যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে এবং নিরোগ দেহে থাকে। তো এটা ছিল ওর সাথে হওয়া একদম ফার্স্ট হ্যান্ড ঘটনা, যা আমি প্রত্যক্ষ করেছি। এবং আমি এক্সোসিজম বলবো না, বাট স্পিরিটটাকে মুক্তি দেওয়ার জন্য নেসেসারি যা করার সেটা আমি করেছি। মুক্তি তো পসিবল নয়। হ্যাঁ, মুক্তি হয়েছে, কারণ আমি তারপরে ওর বাবা মাকে বলেছিলাম 1 বছর হওয়ার পর, মানে মৃত্যুর 1 বছর হওয়ার পর যেন গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসে। গয়ায় প্রেতশিলা এবং বিষ্ণুপাদ পদ্ম দুটো জায়গা আছে। নর্মাল ডেথের ক্ষেত্রে আমরা বিষ্ণুপাদ পদ্ময় গিয়ে পিণ্ডদান করে থাকি আমাদের হিন্দু ধর্মে, এবং যদি অ্যাবনর্মাল ডেথ হয় বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেক্ষেত্রে আমরা প্রেতশিলায় গিয়ে পিণ্ডদান করি, যেটা অবশ্যই একটু শিহরিত হওয়ার মতন ঘটনা, কারণ প্রেতশিলা জায়গাটা খুব একটা প্যালেটেবল জায়গা না। পাহাড়ের একটা টিলার ওপরে একটা স্পেস আছে, সেখানে পিণ্ডদানটা হয় এবং বেশ ডিফিকাল্ট একটা পদ্ধতি। কিন্তু সেখানে পিণ্ডদান করলে স্পিরিট কিন্তু রিলিজড হয়ে যায় যাদের এই অ্যাবনর্মাল ডেথ হয়। তো 1 বছর বাদে আমার কথা শুনে ওর বাবা এবং ওর মা এই পিণ্ডদানের অ্যারেঞ্জমেন্টটা করে এবং প্রেতশিলায় গিয়ে পিণ্ডদান করে আসে। এবং ছেলেটির বাবাও অ্যাকম্পানি করে, যে ছেলেটির বাবা ছিলেন তা তিনিও অ্যাকম্পানি করেন এবং গিয়ে পিণ্ডদান করে আসেন। এবং এই পিণ্ডদানের পর কিন্তু সত্যি সত্যি ওদের মানে কোনো রকম প্রেজেন্স, ওরা আর এই ঘটনার আগে, ঘটবার আগে কিন্তু ওরা অনেক সিমটমস পেয়েছে। যেমন বাড়িতে পচা গন্ধ পেত, বাড়িতে তুলসী গাছ জাতীয় যে পবিত্র গাছগুলো আমরা হিন্দু ধর্মে মানি সেগুলো মারা যাচ্ছিল খুব ঘন ঘন। এমনি প্লান্টসগুলো, এমনি যে গাছ ওদের রয়েছে সেগুলো শুকিয়ে যাচ্ছিল অকারণে, সেগুলো কিন্তু সিমটমস ছিল। ইলেকট্রনিক গ্যাজেটস খুব খারাপ হয়ে যাচ্ছিল, যেগুলো সিমটম ছিল, কিন্তু সেই সিমটমগুলোকে ওরা কোনো কারণে ইগনোর করেছিল বা অজ্ঞতার কারণে হয়তো ওরা বুঝতে পারেনি সিমটমসগুলো। তো সেইগুলো কিন্তু, এবং যখন
প্রেতশিলায় গিয়ে পিণ্ডদান করে এলো, তারপর কিন্তু কমপ্লিটলি এগুলো থেকে ওরা মুক্তি পেয়ে গেল। এগুলো কিন্তু আর রেকার করেনি এই সিমটমসগুলো। কিন্তু আমাকে একটা কথা বলো দিদি, ইনফ্যাক্ট আমার যখন দাদা এরকম সেলফ হার্ম করেছিল, আমি তখনই এই বিষয়টা নিয়ে জানার আগ্রহ দেখাই এবং তখনই আমি জানার চেষ্টা করেছিলাম যে আত্মার পর যে আত্মা থাকে, মানে যে হিউম্যান বিইং, সে মারা যাওয়ার পর তার তো একটা এক্সিস্টেন্স, তার যে একটা এনার্জি, এটা কোথায় যায়? কারণ আমরা জানি যে নর্মাল ডেথের ক্ষেত্রে কি হয়, একটা মানুষের এনার্জি পুরো লো হয়ে যাচ্ছে ডিউ টু মানে সেই হেলথ ইস্যুস হোক বা বার্ধক্যজনিত কারণে হোক, সেটা পুরোপুরি এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছে এবং তারপর সে মারা গেলেও সেই এনার্জির এক্সিস্টেন্স আমরা ওইভাবে বুঝতে পারবো না। কিন্তু যে একটা তরতাজা প্রাণ, একটা জলজ্যান্ত ছেলে, সে যখন নিজেকে, যার আরো বাঁচার কথা ছিল, আরো অনেক বাঁচার কথা ছিল, সে যখন নিজেকে হত্যা করে ফেলছে, তাহলে তার তো এনার্জিটাও সেরকম মানে এখনো পর্যন্ত সেই লেভেলেই থাকবে। তো সে যখন মারা যাচ্ছে তাহলে তার আত্মার কি হচ্ছে? তখন আমি এটা কিন্তু জানতে পারি যে যেটা শ্রীমদ্ ভগবদ গীতাতেও রয়েছে, যে যতদিন তার আয়ু থাকবে ততদিন তাকে সাফার করতে হবে। একদম। এবং এই আত্মার কখনো কোনো রকম মুক্তি নেই। এই কারণে আমি বারবার মানে এই কথাটা আমি কেন তুলে আনি, হয়তো প্রচুর মানুষ ডিপ্রেসড, প্রচুর মানুষ লাইফে মানে সত্যি কথা বলতে এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো তারা বাঁচতে চাইছে না, তাদের হয়তো বাঁচার ইচ্ছাটা চলে গেছে, তাৎক্ষণিকভাবে ভাবছে যে মৃত্যুটাই বোধহয় একমাত্র সলিউশন, মুক্তির পথ। কিন্তু এইটা ভেবে তখন যে স্টেপটা নিচ্ছে, তাতে তাদের মুক্তির পথটা সারাটা জীবনের জন্য বড় জন্মের জন্যও আটকে যাচ্ছে। একদম, কারণ তাকে ঘুরে ফিরে আবার সেই স্টেজটাতে আসতেই হবে। একদম। তো যেটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বললে যে মুক্তি সম্ভব, ঠিক আছে, কিন্তু ভগবদ্গীতাতে লেখা আছে যে যতদিন পর্যন্ত ঈশ্বর তার আয়ু বেঁধে দিয়েছিলেন তার জন্মের আগে, তাকে ততদিন পর্যন্ত মুক্তিটা হচ্ছে যে সে যে লোয়ার অ্যাস্ট্রাল প্লেনটাতে ছিল, যে ম্যাগনেটিক কন্টিনামটা, যে লোয়ার অ্যাস্ট্রাল প্লেনে যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে, সেই নিচের দিকে, অর্থাৎ যেটাকে আমরা আমাদের স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে বলি আর্থ বাউন্ড স্পিরিট, মানে পৃথিবীকে আঁকড়ে যে সমস্ত আত্মারা থাকে, মায়া ত্যাগ করতে পারে না, যে যার তখনও অবধি আয়ু ছিল, ভোগের লিপ্সা ছিল, সেই জায়গাটা থেকে, মানে ওই লোয়ার অ্যাস্ট্রাল প্লেনটা থেকে তার উন্নত জায়গায়, উন্নত প্লেনে তার উত্তরণ হয়। অর্থাৎ উন্নত আত্মারা তারা তাদের পুণ্য ফলটা তার সাথে শেয়ার করে যাতে সে আপলিফটেড হতে পারে। এই সেন্সে তার মুক্তিটা হয়। তার মুক্তি কিন্তু মানে এইটা না যে সে একটা বিশাল ভালো প্লেনে চলে গেল, তার এনার্জি ফিল্ডটা আরও বৃহত্তর এনার্জি ফিল্ডের মধ্যে চলে গেল, সেরকম কিন্তু না। সে কিন্তু ওই মানে আমি একটা বিভৎস খারাপ পজিশনে ছিলাম, সেখান থেকে আমার অনেকটা একটা বেটার পজিশনে আমার সাফারটা করতে হচ্ছিল, সেটার যন্ত্রণাটা হয়তো কিছুটা কমবে। একদম, একটা উত্তরণ হয়, আত্মিক উত্তরণ হয় একটা। এই যে ঘটনাটা শুনলাম, এটা তো মানে পুরোপুরি একটা পজেশনের ঘটনা, যেখানে ও নিজেই কোথাও না কোথাও, মানে তোমার স্টুডেন্টের কথা বলছি, সে নিজেই স্পিরিটটাকে অ্যাট্রাক্ট করেছে, দিনের পর দিন তার সাথে কমিউনিকেট করতে চাওয়া, তার সাথে একটা সংযোগ স্থাপন করা, সব কিছুর মাধ্যমে ওই আত্মাটাকেও নিজের দিকে অ্যাট্রাক্ট করে এনেছে। বাট আমার প্রশ্নটা অন্য জায়গায়। এই যে পজেশন, বেশিরভাগ ক্ষেত্রে ধরো আজকে গল্পওয়ালার 210টা এপিসোড আমরা করে ফেলেছি, তার মধ্যে আমি যদি খুব ভুল না করি 100টারও বেশি পজেশনের কেস, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের নজরে তখনই আসে যখন কেসটা পজেশন অবধি চলে যায়। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে এই পজেশনের আগে এমন কি কোনো ওয়ার্নিং সাইন থাকে যেটা মানুষ ন্যাচারালি ইগনোর করে বেরিয়ে যায়? একদম একদম। পজেশন কখনোই অ্যাব্রাপ্টলি হয় না, কখনো না। পজেশনের যদি তুমি টেকনিক্যালি, আমরা যারা স্পিরিচুয়ালিস্ট তারা দেখি যে পজেশন কিন্তু ধাপে ধাপে হয়। প্রথমে ইনফেস্টেশন হয়, তারপরে অপারেশন হয়, তারপর অবসেশন হয়, তারপর পজেশন হয়, যেটাকে ম্যানিফেস্টেশন। যখন আমরা বাহ্যিক দিক থেকে তার লক্ষণগুলো, যেটাকে আমি বললাম প্যাথোজেনিক সিমটমস, বাহ্যিক দিক থেকে আমরা যখন তাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ইনফেস্টেশনটাই কিন্তু ফার্স্ট স্টেজ। অর্থাৎ সে কীরকম বলবো, সে নিজেকে একটু সবার থেকে আলাদা করে নেবে, তার ভালো লাগবে না, ডিপ্রেশনে ভুগবে, খিদে কমে যাবে, ঘুম কমে যাবে।
এগুলো কিন্তু প্রথম স্টেজে হয়, একদম ইনফেস্টেশনের অবস্থাতে। তার খিদে কমে যাচ্ছে, তার ঘুম কমে যাচ্ছে, একটা ডাম ফিলিংস তার হয়, একটা মানে জড় পদার্থ যেরকম থাকে, সবার মাঝখানে বসে আছে, সবাই হয়তো আড্ডা দিচ্ছে, গল্প করছে, তার কোনো ভূমিকা নেই, সে আনএফেক্টেড অবস্থায় থাকছে, যেন তাকে কিছু ছুঁচ্ছেই না। এই জায়গাটা হচ্ছে ইনফেস্টেশনের জায়গা। ইনফেস্টেশনটাকে লোকে একদমই লক্ষ্য করে না। বাজে গন্ধ পাওয়া, মানে যে এফেক্টেড সে পাবে, তার বাড়ির লোকও পেতে পারে, আচ্ছা তার বাড়ির লোকও পেতে পারে। ওকে, বাড়িতে যদি পেটস থাকে, পেটস উইয়ার্ড বিহেভিয়ার করবে তাকে দেখে। পেটস খুব ভালো একটা মানে রেসপন্স, সেটা বেড়াল হতে পারে, কুকুর হতে পারে, যে কোনো পেটস, ইভেন গরু ছাগলও রেসপন্স করে, কারণ ওদের আমাদের থেকে দেখার ক্ষমতা অনেক 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 বেশি, 64 গুণ প্রায় বেশি। কুকুরের ক্ষেত্রে আমি জানি 64, কারণ আমার নিজের কুকুর আছে, 64 গুণ বেশি, 64 টাইমস বেশি দেখতে পারে, ফিল করতে পারে। যেহেতু ওরা কথা বলতে পারে না, অবলা, সেই জন্য ঈশ্বর হয়তো ওদের এই বিশেষ ক্ষমতাটা দিয়েছে, যেটা আমাদের দেয়নি। তো এই সিমটমসগুলো কিন্তু আমরা তখন ওভারলুক করি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অপারেশন যখন আসবে, তখন সে নিজেকে আইসোলোফিলিয়া হয়ে যাবে, একদম নিজেকে একা করে ফেলবে সবার থেকে, আচ্ছা খেতে চাইবে না। রেগুলার যে হ্যাবিটসগুলো, মানে ধরো হাইজিন হ্যাবিটস, স্নান করা, দাঁত মাজা ইত্যাদিগুলো থেকে নিজেকে উইথড্র করবে। এটা হচ্ছে অপারেশন। কখনো কখনো সে সেলফ হার্ম করতে পারে, নিজেকে আঘাত করতে পারে, হাত পা কাটতে পারে, মাথা ঠুকতে পারে, সেলফ হার্ম করতে পারে, যে কোনো ধরনের। হ্যাঁ, সেটা হচ্ছে তখন অপারেশন। তারপরে অবসেশনে চলে যায়। অবসেশনে বারবার রিপিটেটিভলি একটা কাজ করছে, যে কাজটা সে ইউজুয়ালি করতো না। যেমন ধরো কেউ ভেজ, সে হঠাৎ ননভেজ খেতে শুরু করলো, আচ্ছা, এবং হয়তো কাঁচা মাংস, কাঁচা মাছ, যেটা একেবারে অ্যাবনর্মাল। কিন্তু এই অবসেশনের জায়গা থেকে কিন্তু মানুষ নোটিস করতে শুরু করে যে ইয়েস, সামথিং অ্যাবনর্মাল ইজ দেয়ার। কারণ ইনফেস্টেশনে ইরিটেশন থাকে, অ্যাগ্রেশন থাকে, সেগুলোকে মানুষ হয়তো ভাবে টেম্পোরারি, মুড সুইংও থাকতে পারে, সেগুলো মানুষ মনে করে এটা টেম্পোরারি, এটা হচ্ছে, বা এটা আজকে হয়েছে কালকে ঠিক হয়ে যাবে। কিন্তু যখনই অবসেশনের জায়গাটায় চলে আসে, ইউজুয়ালি যেটা সে করে না সেটা সে বারংবার করছে, সেটা যে কোনো, আমি একটা এক্সাম্পল দিলাম ভেজ নন ভেজটা দিয়ে, এটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সে কেউ হয়তো অ্যাডিক্টেড নয়, সে অ্যাডিকশানের দিকে যায়। তো সেক্ষেত্রে তখন কিন্তু সিমটমসগুলো দেখা দিতে শুরু করে, এবং এরপরেই কিন্তু ম্যানিফেস্টেশন, বা তুমি যেটাকে ম্যানিফেস্টেশন বললে পজেশন যেটাকে আমরা বলি, একদম লক্ষণগুলো ফুটে ওঠে। যে তখন দেখা যাচ্ছে চোখ ঘোলাটে হয়ে গেছে, লাল হয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, ঠোঁটের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, ঠোঁটটা ফেটে ফেটে যায়, হ্যাঁ, বা কষবে, লালা পড়া, ড্রাই হয়ে যায়, কষবে, লালা পড়া, এবং নিজেকে না সামলে রাখার ক্ষমতাটা, বেসামাল হয়ে যাওয়া নিজের, সেটা কিন্তু তখন থেকে হতে শুরু করে। এবং ভায়োলেন্ট বিহেভিয়ার তখনই, কিন্তু ভায়োলেন্ট নাও হতে পারে, নট অলওয়েজ যে ভায়োলেন্ট হয় সেটা আমি বলবো না, অনেক সময় সাটল ওয়েতেও থাকে, কিন্তু এই সিমটমসগুলো তার মধ্যে তখন দেখা দিতে পারে। এবং কন্টিনিউয়াস ইলনেস, ম্যাসিভ ইলনেস, যেটা ডাক্তারি পরিভাষায় কোনো ব্যাখ্যা নেই যে ইলনেসটা কী কারণে, মেডিকেল কোনো তার ইলনেস পাওয়া যাচ্ছে না, কিন্তু সে ইল হচ্ছে। এবং অনেক আরও কেসেস আছে যেখানে কন্টিনিউয়াস ব্যাড লাক পারসিস্ট করে, পরপর মানে মিসফরচুনস পরপর হয়ে যেতে থাকে। পেটস থাকলে ইউজুয়ালি পেটসরা এই ধরনের নেগেটিভিটিটাকে অ্যাবজর্ভ করে এবং পেটস মারা যায় বা পেটস অসুস্থ হয়। কিন্তু পেটস যদি না থাকে, সেটা কিন্তু ভিকটিমের ওপর পুরোপুরিভাবে ম্যানিফেস্টেড হতে থাকে, মিসফরচুন হতে থাকে। বাড়িতে কারুর ধরো চাকরি চলে গেল, আর্থিক ক্ষতি হলো, কন্টিনিউয়াস একটা মিসফরচুনের লুপ তৈরি হয়, শুধু ভিকটিমের না, ভিকটিমের অ্যাসোসিয়েটেড পারসনসদেরও ওই লুপের মধ্যে তারা পড়ে যায়।
তখন কিন্তু কমপ্লিট ম্যানিফেস্টেশন বা পজেশন কমপ্লিট হয়ে গেছে। এই যে পজেশনের যে জার্নিটা, তুমি তো আগের স্টেপগুলো বললে, এই যে পজেশনের জার্নিটা এটা কি অ্যাব্রাপ্টলি হয়ে যায়? মানে ধরো আগের স্টেজগুলো কমপ্লিট করেই তো এই স্টেজে আসছে, তো এটাও কি অ্যাব্রাপ্টলি মানে এই সাইন্সগুলো লক্ষ্য করা যায় নাকি না। এর পেছনে একটা দীর্ঘদিনের জার্নি থাকে? দীর্ঘদিনের একটা জার্নি থাকে, 100% দীর্ঘদিনের একটা জার্নি থাকে। কেউ অ্যাব্রাপ্টলি পজেস হয় না। পজেশনের একটা নিয়ম থাকে, একটা পদ্ধতি থাকে। ওই যে আমি বললাম আহ্বান করা, কানেক্ট করা, এই কানেকশনটা, এই আহ্বানটা, এইটা না হলে পজেশন হয় না। তবে রেয়ারেস্ট অফ রেয়ার কেসে ক্রস ওভার যদি আমরা করি স্পিরিটের পাথ, ওদের যে ডাইমেনশনটা আছে আর আমাদের যে ডাইমেনশনটা আছে, সেই ডাইমেনশনে যদি আমরা কোনো কারণে ক্রস ওভার করে দেয়, লাইক আমি যদি কোথাও অজান্তে টয়লেট করলাম যেখানে স্পিরিট রয়েছে, বা থুতু ফেললাম যেখানে স্পিরিট রয়েছে, তাহলে পরে সেটা কিন্তু ক্রস ওভার হয়ে গেল। তখন কিন্তু আমি অজান্তে আহ্বান করে ফেললাম একটা শক্তিকে, যে শক্তিকে আমি হ্যান্ডেল করতে পারবো না। সেটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসে হয়, যাদের সেই সময় কপাল খারাপ থাকে তাদের সাথে ঘটে। বাট ইউজুয়ালি একটা জার্নি কিন্তু কন্টিনিউয়াস হয়, তারপরেই স্পিরিট পজেশন হয়। তুমি তো এত কেস হ্যান্ডেল করেছো, এত কেস নিয়ে কাজ করেছো, তোমার দৃষ্টিভঙ্গিতে আমি জানতে চাইছি যে যে কটা পজেশন কেস তুমি দেখেছো তাদের মধ্যে সব থেকে কমন প্যাটার্নগুলো কী ছিল? কমন প্যাটার্ন হচ্ছে খিদে কমে যাওয়া, ঘুম, স্লিপ ডিস্টারবেন্সেস হওয়া, সেলফ হার্মিং অ্যাটিটিউড করা, ফাউল ল্যাঙ্গুয়েজ, গালাগাল দেওয়া, ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, হাইজিন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, দাঁত না মাজা, স্নান না করা, ইত্যাদি ইত্যাদি, হাইজিন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়া। এবং তার সাথে যেটা আরেকটা দেখা যায় সেটা হচ্ছে ইলনেস একটা কমন প্যাটার্ন। খুব কমনলি এই সিমটমসগুলো মোর অর লেস ইন 90% অফ দ্য কেসেসে আমি দেখেছি এই প্যাটার্নটা ফলো করে। আমাকে একটা কথা বলো, এই যে নেগেটিভ স্পিরিট বা এন্টিটি, এরা যদি মনে করে কাউকে পজেস্ট করবে, ওকে, ধরো সে যেই মানুষটা ভিকটিম বা যে অ্যাফেক্টেড হতে চলেছে সে তাকে কোনো রকমভাবে আহ্বান করেনি, বাট এটা স্পিরিটের নিজস্ব ফ্রি উইল যে আমি এই মানুষটাকে পজেস্ট করব, তার ডেফিনেটলি কোনো উদ্দেশ্য আছে। সেই ক্ষেত্রে কি সেই স্পিরিটটা সেই মানুষটার রাগ, দুঃখ, অভিমান বা ডিপ্রেশন এই ধরনের ফিলিংসগুলোকে অ্যাডভান্টেজ হিসাবে কাজে লাগিয়ে তার কাছে আসতে পারে? আনরিজলভ ট্রমা, অর্থাৎ যেখানে আমার ইমোশন আমি বহিঃপ্রকাশ করতে পারছি না, আমার রাগ হতে পারে, দুঃখ হতে পারে, গ্রিফ হতে পারে, ডিপ্রেশন হতে পারে, সেগুলো যদি আনরিজলভড কন্ডিশনে থাকে সেটা কিন্তু স্পিরিটকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে, প্রচণ্ড। স্পিরিটের একটা এই আনরিজলভড ট্রমাটা বা এই ধরনের ইমোশনগুলোকে একটা ডেন্সার ভাইব্রেশন এমিট করে, একটা গাঢ় ভাইব্রেশনের তরঙ্গ সে ছড়াতে থাকে। এই গাঢ় যে ভাইব্রেশনের তরঙ্গটা, ডেন্সার ভাইব্রেশন যেটা এমিট করছে, সেটা রেজনেট করে উইথ দিস সর্ট অফ স্পিরিটস, যারা এই ধরনের স্পিরিট, এই লোয়ার অ্যাস্ট্রাল প্লেনের যে বিলং করছে বা আর্থ বাউন্ড স্পিরিট, তারা এই তরঙ্গের সাথে রেজনেট করে। আচ্ছা, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দুটো তরঙ্গ ম্যাচ করে যায় এবং আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি, অকাল্টিস্ট ল্যাঙ্গুয়েজে, যে দে ফিড অন দিস এনার্জি, মানে এই ধরনের এন্টিটিরা, এরা এই ইমোশনগুলোতে, এটা ওদের খাদ্য। দুঃখ, রাগ, ক্ষোভ, এগুলো হচ্ছে ওদের খাদ্য। অ্যাকচুয়ালি বিজ্ঞান মতে এই দুটো তরঙ্গ রেজনেট করে যায়, রেজনেট করে গেলে ও তখন অ্যাট্রাক্টেড হয়ে যায়, ল্যাচ করে গেল, তখন ও কিন্তু ওইটার চেয়ে না চেয়েও ও তখন ওর সাথে ল্যাচ করে যাবে। সো এটা একটা খুব পসিবিলিটি থাকে যে এই ধরনের আনরিজলভড ট্রমা, ওই জন্য আমরা সাজেস্ট করি যে আনরিজলভড ট্রমা, যেমন আমি আমার উইকেন্ড ক্লাসে ইউজুয়ালি বলে থাকি যে আনরিজলভড ট্রমাকে সবসময় বার করে দিতে হয়। এই আনরিজলভড ট্রমা বার করা উচিত,
না হলে কিন্তু নেগেটিভ এন্টিটিকে তুমি না চেয়েও আহ্বান করে ফেলছো তোমার জীবনে, বা নেগেটিভ এনার্জিকে তুমি আহ্বান করে ফেলছো তোমার জীবনে, যেটা তোমার জন্য হয়তো নেগেটিভ এনার্জি, আমি ঠিক অ্যাকচুয়ালি বলবো না, যে এনার্জিটা তোমার সাথে রেজনেট করে না, তোমার সাথে যেটা রেজনেট করে না, অফকোর্স সেটা তোমার সাপেক্ষে নেগেটিভ এনার্জি। তার মানে তুমি বলতে চাইছো এই যে এরকম প্রচুর মানুষ আছে যারা অলওয়েজ নেগেটিভ কথাবার্তা বলে, মানে তুমি যে কোনো জিনিস নিয়ে যদি তাদের কাছে অ্যাপ্রোচ করো, তাদের অ্যাপ্রোচটা কিন্তু উল্টো দিক থেকে নেগেটিভই আসবে। মানে তুমি যদি নতুন কোনো ইনিশিয়েটিভের কথা বলো, তারা বলবে না এটা হবে না। তুমি যদি লাইফে বড় কোনো কিছু করার চিন্তা ভাবনা করো, যে তোমার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তুমি সেই অনুযায়ী কিছু করতে চাইছো, সেক্ষেত্রে তারা বলবে ডিমোটিভেট করা, ডিসহার্টেন করা মানুষকে। তাহলে এই ধরনের মানুষরা আরও বেশি নেগেটিভ এনার্জিকে তাদের দিকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, একদম। যারা ক্রিটিসিজম করে, যারা পরচর্চা পরনিন্দা করে, তারা নিজেদের অজান্তেই প্রচুর পরিমাণে নেগেটিভ এন্টিটি, নেগেটিভ এনার্জি সেটাকে আহ্বান করে নিয়ে আসছে। এটা কখনোই করা উচিত না। যেটা গীতায় বলেছে যে কর্ম করো, ফলের আশা করো না, নিজের কর্মটা করে যাওয়া উচিত। এবং সেখানে কিন্তু কাউকে এইভাবে, যেটা আমি জানি না, তাকে আমি উৎসাহ না দিতে পারি, ডিমোটিভেট করব না। আমি হয়তো তাকে বলতে পারি যে আমার এই সম্বন্ধে কোনো ধারণা নেই, তুমি এগোতে পারো, বা আমার ধারণাটা ক্লিয়ার না, কিন্তু ডিমোটিভেটটা করা উচিত না। সবসময় আশাবাদী হয়ে থাকা উচিত। যে কোনো পরিস্থিতিতেই, যেমন রাতের শেষে দিন থাকে, and it is always darkest before the dawn. সূর্য ওঠার আগের মুহূর্তটা কিন্তু নিকষ কালো। তাই সবসময় সব অবস্থাতেই আশাবাদী হতে হয়। যখন তুমি ওই কমন প্যাটার্নগুলো নিয়ে আমাকে বোঝাচ্ছিলে, সেখানে একটা পয়েন্ট তুমি মেনশন করলে যে গলার টোন পাল্টে যাওয়া। ইনফ্যাক্ট এই জিনিসটা আমি আমার নিজের চোখে দেখেছি। যখন আমার বন্ধুর ওয়াইফ অ্যাফেক্টেড হয়েছিল, তখন সে যখন চিৎকার করছিল, ওর গলার ভয়েসটাও যেমন আসছিল, যেমন শুনতে পাচ্ছিলাম, তার সাথে একটা মেল ভয়েসও আমরা শুনতে পাচ্ছিলাম। ওকে, তো আমার প্রশ্নটা এই জায়গায়, এই প্রশ্নটা আমার সেদিনও হয়েছিল, বাট প্রশ্নটা করার মতন সামনে আমি কাউকে পাইনি। আমার প্রশ্নটা আজকেও, যে যদি কোনো স্পিরিট আমাদেরকে পজেসড করে, সে তো তার সূক্ষ্ম ফর্মে পজেসড করছে, তার তো কোনো রকম মানে বডি নেই, তার তো কোনো শরীর নেই, মানে এই গ্রস বডিটা তো তাদের নেই। তাহলে এই যে গলার আওয়াজটা যেটা পাওয়া যাচ্ছে, এটা কি করে পসিবল হচ্ছে? এটা পসিবল হচ্ছে কারণ সে তার নিজের ম্যানিফেস্টেশনের রূপটা দিতে চাইছে। তার তো বডি নেই, সে কি করে ম্যানিফেস্ট করবে? কেমনভাবে সে নিজেকে, শরীর ধারণ করা কিন্তু সব আত্মার পক্ষে সম্ভব হয় না। শরীর ধারণ করে সে যে বলে আমি ভূত দেখলাম, শরীর ধারণ করা কিন্তু সব আত্মার পক্ষে একেবারেই সম্ভব না। শরীর ধারণ কিন্তু বিশেষ কিছু ক্যাটাগরির আত্মা বিশেষ কিছু কাজের জন্য করে, তাদের ওপরওয়ালা সেই ক্ষমতাটা দেয়। কিন্তু এই গলার স্বরটা হচ্ছে তার নিজের একটা জানান দেওয়ার পদ্ধতি। সেই জানান দেওয়ার জন্য, আর গলার ভয়েস মানে সাউন্ড তো একটা ফর্ম অফ এনার্জি, তাই এনার্জির কিন্তু কোনো ক্ষয়ও নেই, লয়ও নেই। সেই এনার্জিটা ধরে কিন্তু ও নিজেকে ম্যানিফেস্ট করায়। সাউন্ড যেহেতু একটা ফর্ম অফ এনার্জি, সেই এনার্জিটাকে ও ইউজ করে। গতকালকেও গল্পওয়ালাতে একটা এপিসোড রিলিজ হয়েছে, যেখানে মানে ঘটনাটা এরকম ছিল যে কিউরিওসিটি, অতিরিক্ত কিউরিওসিটির বশে স্পিরিট কমিউনিকেশন করতে যাওয়া বা প্ল্যানচেট করা, যেটাকে অ্যাকচুয়ালি আমরা সিয়ন্স বলে থাকি। তো আমার এটা জানার খুব ইচ্ছা যে এই যে কিউরিওসিটির বশে বা অতিরিক্ত কৌতূহলের জন্য মানুষ যেচে পড়ে স্পিরিট কমিউনিকেশন করতে যায়, এক্ষেত্রে মানুষ সব থেকে বড় ভুলটা কোথায় করে? প্রথমত কিউরিওসিটি থেকে স্পিরিট কমিউনিকেশন করাই উচিত না। সিয়ান্স বা ওয়েজা বোর্ড ইউজ করে প্ল্যানচেট করাটা অত্যন্ত রিস্কি ব্যাপার, যতক্ষণ না এক্সপার্ট কেউ থাকছেন। এখন রবীন্দ্রনাথের মতন বা সত্যজিতের মতন এক্সপার্ট তো নয় সবাই। রবীন্দ্রনাথ যেখানে এক্সপার্ট হয়ে উঠেছিলেন, একাধিকবার কবিগুরু করেছেন, তো সেরকম তো সবাই নয়। স্পিরিট কমিউনিকেশনের আসর বস্তু ওনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, একদম। তো সেটা নিয়ে বহু লেখাও রয়েছে। মানে শ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ সুচিত্রা মিত্রের বাবা খুব ভালো মিডিয়াম হতেন ওনার, তিনি দীর্ঘ একটি বই তার রয়েছে। হ্যাঁ, তো সেই ঠাকুরবাড়ির পরলোক চর্চা। হ্যাঁ,
তো সেইখানে যদি আমরা সেগুলো পড়ি, তাহলে আমরা জানতে পারবো যে যথেষ্ট এক্সপার্টাইজড হয়ে তারা করতেন। অতএব অ্যাব্রাপ্টলি স্পিরিট এই আজকালকার ছেলেমেয়েরা যেমন করে থাকে, আউট অফ কিউরিওসিটি একটা ওয়েজা বোর্ড কিনে নিয়ে এলো এবং সিয়ান্স করতে শুরু করে দিল। এতে করে এই লোয়ার অ্যাস্ট্রাল প্লেনের যে এন্টিটিসরা রয়েছে তারা খুব তড়িঘড়ি চলে আসে, তাদের আহ্বান না করলেও তারা চলে আসে, এবং তাদেরকে ফেরত পাঠানোর ক্ষমতা কিন্তু এই সমস্ত মানুষের নেই যারা তাদের আহ্বান করে নিয়ে এসেছে, নিজেদের অজান্তেই, অফকোর্স নিজেদের অজান্তেই আহ্বান করে নিয়ে এসেছে। তাই জন্য এটার জন্য এক্সপার্টাইজ দরকার, এবং খুব ভুল মানে রাগ নিয়ে, ডিপ্রেশন নিয়ে, তুমি হয়তো তার আগে এমন একটা পরিস্থিতি থেকে এসেছো যে পরিস্থিতিটা কাম্য ছিল না তোমার কাছে, অকাম্য একটা পরিস্থিতি থেকে তুমি উঠে এসে তুমি ফট করে বসলে কমিউনিকেশন করতে। সেক্ষেত্রে তুমি কিন্তু ইউ আর শিওর যে তুমি দরজা খুলে দিলে স্পিরিটকে আহ্বান করার। আচ্ছা, যে জায়গাটায় তুমি স্পিরিট কমিউনিকেশন করছো প্ল্যানচেটের ক্ষেত্রে, সেই জায়গাটাতে তুমি যে ক্লিন আপ, মানে পুজো করার আগে আমরা যেরকম করে জায়গা, মানে ওই গোবর টোবর দিয়ে, গঙ্গা জল দিয়ে পরিষ্কার করি, ঠিক ওই রকমভাবে জায়গাটাকে ক্লিন আপ করতে হয়। শুদ্ধাচারে, শুদ্ধ বস্ত্রে এবং ধূপ দীপ জ্বালিয়ে যদি প্রপার এক্সপার্টাইজড ইউজ করে প্ল্যানচেট করা হয়, তাহলে পরে সেটা ক্ষতিকারক না। সেখানে তুমি যাকে আহ্বান করছো সে আসবে। কিন্তু যদি তুমি না জেনে এই ধরনের ইমোশন নিয়ে, ট্রমা নিয়ে তুমি বসে গেলে অ্যাব্রাপ্টলি, এগুলোতে মারাত্মক ভুল হয়। স্পিরিট কমিউনিকেশনের যেটা বেস্ট ওয়ে, যেটা আমি অফেন শিখিয়ে থাকি, সেটা হচ্ছে অটো রাইটিং। আচ্ছা, খুব সায়েন্টিফিক এবং খুব ভালো, রিস্ক কম অ্যান্ড সায়েন্টিফিক এই কারণ যে অটো রাইটিং করছে, সে যখন ডেভেলপ করে অটো রাইটিংয়ের পদ্ধতিটা, তখন কিন্তু সে এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে যে ল্যাঙ্গুয়েজটা সে হয়তো আদৌ জানে না, সেই ল্যাঙ্গুয়েজটা লিখলো, তাহলে সে কোথা থেকে জানলো স্পিরিট যদি না এসে থাকে? সম্পূর্ণ অজানা ল্যাঙ্গুয়েজ সে লিখতে পারে। তো অটো রাইটিং কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসিডিওর, এটা শিখতে হয়, এবং এটা শিখে তবেই অটো রাইটিং। আর যার মধ্যে এই অকাল্টিজমের কিছুমাত্র কোয়ালিটিস থাকে, মানে সবাই অকাল্টিস্ট হতে পারে না, যারা এমপ্যাথ হয়, যারা খুব ভালো রিসেপ্টর হয়, তারাই অকাল্টিজমে সাকসেসফুল হতে পারে বা অকাল্টিস্ট হতে পারে, আদারওয়াইজ কিন্তু অকাল্টিস্ট হওয়া যায় না। স্পিরিট কমিউনিকেশনের জন্য, যদি আমি খুব ভুল না করি, একজন প্রপার মিডিয়াম ভীষণভাবে দরকার। ইন কেস অফ সিয়ান্স ভীষণ দরকার একটা ভালো মিডিয়ামের রিলায়েবিলিটি নিয়েও কোয়েশ্চেন আছে, কারণ বিদেশেও প্রচুর জায়গায় দেখা গেছে ফ্রড হয়েছে। মিডিয়াম রিলায়েবল কিনা সেটাও একটা বিরাট ব্যাপার। মিডিয়াম রিলায়েবল হতে হবে এবং এক্সপার্ট হতে হবে তোমাকে, তবেই। এবং তুমি যখন বসছো, শুদ্ধাচারে বসছো, তুমি নিজেকে মেডিটেট করছো তার আগে, যে ভুলটা মানুষ ভীষণ করে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে না, মেডিটেশন করে না, হাত পা ধুলো না, জাস্ট অ্যাব্রাপ্টলি বসে পড়লো ফর আ ফান, ফর আ জোক। সেক্ষেত্রে কিন্তু তুমি আহ্বান করছো ওই নেগেটিভ এন্টিটিগুলোকে। তার কারণ এই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম, যে ঠাকুর বাড়িতে এরকম পরলোক চর্চা হতো, সেখানে একজন মহিলা ছিলেন যার নাম ছিল লীনা দেবী খুব সম্ভবত, এবং উনি খুব ভালো মিডিয়াম হতে পারতেন, এবং ওনার মৃত্যুর পর যেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধ করে দিয়েছেন, পুরো প্ল্যানচেট যে সেশনটা হতো সেটাই বন্ধ করে দিয়েছিলেন। একদমই, কারণ মিডিয়ামের অভাবে। একদম। অতএব এইখানে এটা নিয়ে ছেলে খেলা করা উচিত না, মানে দিস ইজ নট আ টয় টু প্লে। এটাতে খুব সিরিয়াস হয়ে, প্রজেকশন নিয়ে, এক্সপার্ট হয়ে তবেই করা উচিত। এবার আমি একটু আমার পয়েন্ট থেকে শিফট করছি এমন একটা সাবজেক্টে যেটা নিয়ে তোমার এক্সপার্টিস প্রচুর, সেটা হচ্ছে তন্ত্র। ওকে, দেখো, এতদিন পডকাস্ট করার সুবাদে প্রচুর অকাল্টিস্টের সাথে আমার কথা হয়েছে। যখনই কথা হয়েছে, আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে আমি তাদের কাছে করেছি, এবং তারা তাদের মতন উত্তর দিয়েছে। তো
ঘাঁটতেই এই সমস্ত বিষয়গুলো ঘাঁটতেই বিগত কিছুদিন আগে ইউটিউবেই আমি একটা গল্প শুনতে গিয়ে তন্ত্রেরই, জানি না এটা কোনো অবদেবতা কিনা, জানি না এটা মানে তন্ত্রের কোনো ভয়ঙ্কর এক্সিস্টেন্সের ব্যাপারে কথা হচ্ছিল কিনা, আমি একটা নাম শুনি যার নাম হচ্ছে কালিয়া মাসান। আচ্ছা, ঠিক আছে, তো এই নামটা শোনার পর থেকে না আমার কন্টিনিউয়াসলি এই সাবজেক্টটা নিয়ে জানার খুব ইচ্ছা হয়। তো আচ্ছা। আমি তোমাকে প্রথম জাস্ট এই প্রশ্নটা করতে চাই যে কালিয়া মাসান জিনিসটা কি? জিনিস বলাটা হয়তো আমার ভুল হ্যাঁ। হচ্ছে। কালিয়া মাসান কি? কালিয়া মাসান হলো তন্ত্রের সবচেয়ে ভয়াবহ এবং ডার্কেস্ট ফর্ম অফ প্র্যাকটিস। আচ্ছা, কালিয়া মাসান ইউজুয়ালি যারা জেনারেল তান্ত্রিক, মানে আমি যদি শ্রদ্ধেয় তান্ত্রিকদের নাম নিই, বামা খ্যাপা বা রামপ্রসাদ বা ঠাকুরশ্রী রামকৃষ্ণ, এনারা কখনোই করতেন না, কারণ তারা তন্ত্রকে সাধন মার্গের একটা পথ হিসাবে ব্যবহার করতেন। কালিয়া মাসান তারা করে যারা ব্ল্যাক ম্যাজিক, সোকল ব্ল্যাক ম্যাজিকটা প্র্যাকটিস করে। না, ব্ল্যাক ম্যাজিক আমি বিশ্বাস করি না ব্ল্যাক ম্যাজিক বা হোয়াইট ম্যাজিক হয়, কিন্তু তবুও বললাম ব্ল্যাক ম্যাজিক, কারণ যদি আমি তোমার ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ম্যাজিক করি তাহলে সেটা অফকোর্স ব্ল্যাক ম্যাজিক তোমার সাপেক্ষে। আমি ক্ষতিটা করতে চাইছি, আমার সাপেক্ষে সেটা হোয়াইট ম্যাজিক। তো এই ধরনের লোকেরা যারা এই ব্ল্যাক ম্যাজিককে সিদ্ধহস্ত, যাদের আমরা ব্ল্যাক ম্যাজিশিয়ান বলি, তারা কালিয়া মাসান করে থাকেন। এবং কালিয়া মাসান একটা অত্যন্ত প্রাচীন বিদ্যা যা আসামের মায়ং থেকে এসেছে। আচ্ছা, কালিয়া মাসান যে ভিকটিমের ওপর করা হয়, ইউজুয়ালি ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে জেনারেল মানুষ পয়সা নিয়ে যায় কোনো মানুষকে মারার জন্য কালিয়া মাসান করে, যেখানে কোনো টেকনিক্যালি কোনো পুলিশি ঝামেলা থাকবে না, কোনো কিছু থাকবে না, অথচ সেই লোকটি মারা গেল আননোন রিজনে, আনরিজলভড কন্ডিশনে মারা গেল। সেক্ষেত্রে কালিয়া মাসানের প্রয়োগ করা হয়, এই ব্ল্যাক ম্যাজিশিয়ানদেরকে পয়সা দিয়ে তারা করান। এবং কালিয়া মাসান করার পর যে ভিকটিমের ওপর কালিয়া মাসান হচ্ছে, যদি তার তোড় না করা যায়, সেটাকে না কাটানো যায়, তাহলে 40 days, উইদিন 40 days ভিকটিম ডাইস, নিশ্চিত মৃত্যু এবং প্যাথেটিক ডেথ। তার সাইকোলজিক্যাল সিমটমস দেখা দেবে, সে সাউন্ড শুনতে পাবে, অনেক কিছু দেখতে পাবে যা আর 5টা মানুষ দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। এবং শুধু তাই না, তারপর তার শারীরিক ক্রমশ অবনতি ঘটতে শুরু করবে। শারীরিক অবনতি থেকে এতটাই খারাপ পজিশনে চলে যাবে যে সে মারা যাবে। অতএব কালিয়া মাসান কিন্তু একটা সাংঘাতিক, এবং এটার যদি আটকাতে হয় তাহলে অন্তত কাজ যখন থেকে চালু হয়েছে তার 20 থেকে 25 দিনের মধ্যে এটার ব্যবস্থা করতে হয়। মানে যে পাঠিয়েছে, অর্থাৎ প্র্যাকটিশনার যে দিয়েছে, যে কালিয়া মাসানকে সেন্ড করেছে, তাকে ফেরত পাঠাতে হয়। যিনি করাচ্ছেন তিনি কিন্তু কিচ্ছু না, তিনি তো পয়সা দিয়ে সব কিছু করিয়েছেন, কিন্তু যিনি করেছেন তার কাছে তার কালিয়া মাসানকে পাঠাতে হয়, ফেরত পাঠাতে হয়, তবেই ভিকটিমকে বাঁচানো যায়। এবং স্প্যানটা হচ্ছে 20 থেকে 25 দিন, তার মধ্যে করে ফেলতে হয়, না হলে ভিকটিমকে কোনোভাবেই, মানে ধন্বন্তরীরও অসাধ্য তাকে বাঁচানো। যারা দাবি করে যে তারা এই কালিয়া মাসান নিয়ে কাজ করে, কি পাওয়ার আশায় করে? শুধুমাত্র অর্থ, বেসিক্যালি অর্থ। এবং কালিয়া মাসান করার একটা মানুষ যখন কোনো খারাপ কাজ করে না অরিত্র, তখন তার একটা নেশা হয়ে যায়। খারাপ কাজটা একটা নেশার মতন হতে থাকে, যে একটা খারাপ করেছি, আমি সাকসেসফুল হয়েছি, তাহলে আমি আরেকটা খারাপ করে দেখি। এবং এইভাবেই তো আমরা অন্ধকার জগৎটাকেও দেখি না, যে মানুষের বাস্তব জীবনে যে অন্ধকার জগৎ রয়েছে, মানুষ প্রথম অপরাধটা যখন করে তখন মানুষের যে হেজিটেন্সটা থাকে, দ্বিতীয় অপরাধ করার সময় মানুষের আর সেই হেজিটেন্সটা কাজ করে না, সেই বিবেকটাও থাকে না। তো যিনি কালিয়া মাসান করছেন বা যাঁরা কালিয়া মাসান করেন, ব্ল্যাক ম্যাজিশিয়ানরা, তারা কিন্তু প্রথমে হয়তো দেখতে চান যে আমি কতটা সিদ্ধহস্ত হয়েছি,
তারপর কিন্তু আর তাদের থামা থাকে না, তারপর অর্থও আসছে আর আমার একটা নেশাও পেয়ে যাচ্ছে, যে কারণ এটা অত্যন্ত নিকৃষ্ট মানের একটা কাজ, যেখানে যে সবটিকে মানে দাহ হচ্ছে, সেই সবের ছাই সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান আইদার নিজে খায়, ইনটেক করে, খায়? হ্যাঁ, এবং সে কালিয়া মাসানকে তার নিজের দেহে আহ্বান করে। আচ্ছা। সেক্ষেত্রে সেটা আরও বিভৎস। অথবা এই ছাইটাকে নিয়ে ভিকটিমের জিনিসের মধ্যে বা ভিকটিমকে উদ্দেশ্য করে তার জন্য কিছু বানিয়ে বা তার বাড়িতে সেই ছাইটার প্রয়োগ করা হয়, যেটা আমি অফকোর্স অন ক্যামেরা এখানে ডিটেল আমি বলবো না, কারণ আউট অফ কিউরিওসিটি মানুষ অনেক কিছু করে ফেলে, একদম। যেটার দায়ভার তুমিও নিতে চাইবে না, আমিও নিতে চাইবো না। তো এগুলো তো পুরোটাই একটা ইনভিনসিবল ওয়ার্ল্ড, একেবারে। এবং এই অদৃশ্য জগৎ, আমি জানতে চাই যে আমাদের তো মনুষ্য জগৎ রয়েছে, এবং যারা এই সব জিনিসপত্র নিয়ে কাজ করছে তারা নিশ্চয়ই কোনো ক্ষমতা অর্জন করেই আজকে এই সমস্ত জিনিস নিয়ে কাজ করছে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, যদি সত্যি এই অদৃশ্য জগৎগুলো থেকে থাকে, আমরা সাধারণ মানুষরা এই জগতের থেকে কতটা দূরে বিচরণ করছি? এই অদৃশ্য জগৎ আর আমাদের জগৎটা খুব কাছাকাছি, কারণ দেয়ার ইজ আ থিন ভেল বিটুইন দ্য আদার ওয়ার্ল্ড আর দিস ওয়ার্ল্ড। এই ভেলটা আমরা ঈশ্বর রেখেছেন বা যিনি স্রষ্টা তিনি রেখেছেন যে এই ভেলটা থাকুক। এই ভেলটা থিনার হয়ে যায় বিশেষ বিশেষ বছরের কিছু সময়, যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং যখন আমরা পিতৃপক্ষের তর্পণ করি মহালয়ার সময়, আর আমরা উইকায় যেটাকে সামহেন বলি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটাকে হ্যালোউইন বলা হয়, সেই সময় এই ভেলটা ভীষণ থিনার হয়ে যায়। তখন কিন্তু ইজিলি আমরা ওই ডাইমেনশনটার সাথে, আদার ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারি, এবং এই প্যারালালি দুটো ওয়ার্ল্ড কিন্তু এক্সিস্ট করছে। এরকম নয় যে মৃত্যু মানেই সব কিছু শেষ। মৃত্যু মানে এই জগৎটা থেকে সে চলে গেল তার আরেকটা জগতে সে সূক্ষ্ম দেহে বিদেহী হয়ে তার কিন্তু এক্সিস্টেন্সটা রয়ে গেল। স্থূল শরীরটা রইল না, বিদেহী হয়ে সে কিন্তু এক্সিস্ট করতে লাগলো। অতএব এই ওয়ার্ল্ড আর ওই ওয়ার্ল্ড এটা কিন্তু প্যারালালি এক্সিস্ট করছে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ওই ওয়ার্ল্ডের সাথে যদি কানেক্ট করতে চাই ওই বিশেষ বিশেষ সময়ে, তাহলে তার অল প্রোটেকশন অ্যান্ড অল নেসেসারি মিনস অবলম্বন করে আমি করব। ওকে, উইচক্রাফটেও কি এই ধরনের সাধনা রয়েছে? একদম প্যারালাল এই ধরনের সাধনা নেই, তবে অফকোর্স নেক্রোম্যান্সি রয়েছে। আর গ্রেভিয়ার ডাস্ট নিয়ে আমাদের কিছু কাজ হয়। গ্রেভিয়ার ডাস্ট দিয়ে আমাদের এই ঠিক কালিয়া মাসান টাইপের না হলেও বিভৎস কাজকর্ম করা যায় গ্রেভিয়ার ডাস্ট দিয়ে, যেটা অন ক্যামেরা আমি কখনোই বলবো না। শুধু এইটুকু বলতে পারি, প্যারালালি উইচক্রাফটেও কিন্তু এই প্যাটার্ন অফ ওয়ার্ক করা যায়। তো দেখো, এই পডকাস্ট করার কারণে বিভিন্ন সাবজেক্ট নিয়ে টুকটাক পড়াশোনা একটু একটু করতেই হয়। তো সেক্ষেত্রে আমি দুটো টার্মের সাথে একটু পরিচিত হয়েছিলাম যখন আমি স্পিরিট বা প্যারানর্মাল এন্টিটিজ, বিভিন্ন এন্টিটিজের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এক এক ধরনের যে এন্টিটি হয়, তখন আমি জানতে পারি দুটো এন্টিটির কথা, মানে দুটো ক্যাটাগরির এন্টিটির কথা। এক হচ্ছে সাকিউবাস আর এক হচ্ছে ইনকিউবাস। আচ্ছা, হ্যাঁ, এরা কারা? সাকিউবা আর ইনকিউবা এরা জিউইশ ফোকলোর বা ইহুদিদের যে গল্পগাথা, সেখান থেকে আমরা এই নামগুলোকে পাই। ওকে। ইনকিউবা হচ্ছে মেল পার্টনার। ইনফ্যাক্ট ইনকিউবা কথাটা ল্যাটিন ওয়ার্ড যেটা থেকে এসেছে, তার মানে হচ্ছে যে রতিক্রিয়ার সময় ওপরে থাকছে। ওকে। আর সাকিউবা কথাটা যে ওয়ার্ডটা থেকে এসেছে, সে রতিক্রিয়ার সময় নিচে থাকছে। তো মেল পার্টনার হচ্ছে ইনকিউবা এবং ফিমেল পার্টনারটা হচ্ছে সাকিউবা। ইনকিউবা কিন্তু জেনারেলি আমরা জিউইশ ফোকলোর থেকে যতটা জানতে পারি, মডার্ন ডেমোনোলজিতে কিন্তু এদের রেকগনিশন দেওয়া হয় না। আচ্ছা। বর্তমান যারা ডেমোনোলজি নিয়ে চর্চা করেন
পৃথিবীর যারা খ্যাতনামা ব্যক্তি রয়েছেন, ডেমোনোলজিস্ট রয়েছেন, তারা কিন্তু ইনকিউবাস সাকিউবাকে রেকগনিশন দেন না। কিন্তু জিউইশ ফোকলোরে এর উল্লেখ রয়েছে যে ইনকিউবা আসে এবং ঘুমের মধ্যে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, যার থেকে সন্তানও জন্ম নিতে পারে। যেমন প্রবাদ আছে যে বিখ্যাত ম্যাজিশিয়ান মার্লিন, তিনি ছিলেন ইনকিউবার সন্তান, এটা প্রবাদ আছে। আর সাকিউবা জেনারেলি এটা আমি বলছি ফ্রম আদার ফোকলোরস, যে সাকিউবা জেনারেলি প্রিস্ট বা মঙ্ক, এদের যাদের সেলিবেসি বা ব্রহ্মচর্য যারা প্র্যাকটিস করে নিজেদের ইয়েটা করছেন, সাধনাটা করছেন, তাদের সাধনাটা ভঙ্গ করার জন্য সাকিউবা আসে। বুঝতে পেরেছি। মানে হলিউডে এরকম মুভি আমি দেখেছি যেখানে প্রিস্টকে ওভার এক্সাইট করা হচ্ছে তার সাধনা ভঙ্গের জন্য, রাইট? একদম। তোমাদের উইচক্রাফটের ভাষায়, মানে ভাষা বলাটা ভুল, উইচক্রাফটে ফ্যামিলিয়ার স্পিরিট বলে একটা টার্ম আছে। হ্যাঁ, ওকে, বাট এটা খুব কনফিউজিং আমার জন্য যে স্পিরিট কি করে ফ্যামিলিয়ার হতে পারে। তো এটা কি আমাকে একটু বোঝাও। ফ্যামিলিয়ার স্পিরিট অফকোর্স আছে। ফ্যামিলিয়ার স্পিরিট হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে গাইডিং স্পিরিট আছে। কারণ তুমি যদি খুব কিনলি ভাবো, আমরা সবাই স্পিরিট, উইদাউট দ্য বডি, এই স্থূল শরীর ছাড়া আমরা কিন্তু স্পিরিট। আমরা যখন ওখান থেকে আসি, আমাদের একটি করে গাইডিং স্পিরিট দেওয়া হয়, স্পিরিট গাইড যাদের বলা হয়। স্পিরিট গাইড। আচ্ছা, তো এই স্পিরিট গাইড কিন্তু তোমার ফ্যামিলিয়ার। একে যদি কেউ ট্যাপ করতে পারে, মানে কেউ যদি এই বিদ্যা শেখে এবং জানে, যেটা অফকোর্স আমাদের উইচক্রাফটে আমরা শিখিয়ে থাকি, আমি আমার কোর্সে শেখাই, হ্যাঁ, যে হাউ টু ট্যাপ ইয়োর স্পিরিট গাইড, তাহলে কিন্তু তুমি তোমার জীবনের 80% প্রবলেম সলভ করে ফেললে। কারণ তোমার স্পিরিট গাইড তোমাকে আগাম জানিয়ে দেবে তোমার জীবনের কোন জায়গাগুলো তুমি যাবে, কোন জায়গাগুলো তুমি যাবে না, কোনগুলো তুমি করবে, কোনগুলো তুমি করবে না। স্পিরিট গাইড কিন্তু অত্যন্ত হেল্পফুল হয়। এছাড়া আমাদের অ্যানসেস্টারাল স্পিরিট যারা থাকেন, পূর্বপুরুষ, তারা কিন্তু ফ্যামিলিয়ার স্পিরিট। তাদেরকে যদি আমরা অনেক সময় হয় না, বিপদে স্মরণ করি মৃত ঠাকুরদাদা, দাদু ইত্যাদিদের, এরা কিন্তু অত্যন্ত হেল্পফুল হয়। এই ফ্যামিলিয়ার স্পিরিটরা কিন্তু আমাদের সাহায্যের জন্যই এগিয়ে আসেন, যদি আমরা কখনো তাদেরকে আহ্বান করি। তো ফ্যামিলিয়ার স্পিরিট আর দেয়ার স্পিরিট মানেই যে সবসময় হার্মফুল স্পিরিট হবে, তাহলে তো আমাদের শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পগুলোতে আমরা মজাদার স্পিরিটগুলোকে পেতামই না, যারা অত্যন্ত হেল্পফুল স্পিরিট। রাইট। তোমাদের তো বিভিন্ন প্র্যাকটিস করতে হয়, তার মধ্যে একটা প্র্যাকটিস ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি যদিও জানি না সেটা কি, যার নাম হচ্ছে মিরর স্ক্রাইং প্র্যাকটিস। এটা কি আর কেন করা হয় আমাকে একটু এলাবোরেট করো। আচ্ছা, মিরর স্ক্রাইং একটা অতি প্রাচীন প্র্যাকটিস। এটা মায়ান সভ্যতা বা অ্যাজটেক সভ্যতা থেকে আসছে। ওরা বেসিক্যালি যেটা করতো সেটা হচ্ছে ভবিষ্যৎ জানার জন্য। এবং মানুষ যখন আয়না আবিষ্কার করেনি, তখন মানুষ একটা বিশেষ পাথরকে ব্যবহার করত নিজের মুখ দেখার জন্য। সেই পাথরটাকে বলে অবসিডিয়ান। সেটা কালো পাথর হয় এবং লাভা জমে সেই পাথরটা তৈরি হয়। যদিও ক্রিস্টাল গোত্রীয় নয়, তাহলেও এই পাথরটির প্রচুর গুণ আছে। এই পাথরটি নেগেটিভিটি টানতে পারে। এবং বিখ্যাত একজন রোমান এক্সপ্লোরার যার নাম অবসিডিয়াস, তিনি এটা আবিষ্কার করেন বলে এটার নাম হয় অবসিডিয়ান। আমি আমার অবসিডিয়ান মিররটা হোল্ড করে রয়েছি। এরকম একটা মিরর তারা ইউজ করেন। এটা আমার কাইন্ড অফ ক্রিস্টাল মনে হচ্ছে, বাট মিরর কেন বলা হয় এটাকে? অবসিডিয়ান, তুমি এটাতে তোমার নিজের মুখটা দেখতে পাবে। আচ্ছা, পরিষ্কার আয়নার মতন তোমার নিজের মুখটা তুমি দেখতে পারবে। এবং এই অবসিডিয়ান মিরর দিয়ে যারা মিরর স্ক্রাইং করেন, এটা একটা পদ্ধতি ফিউচার জানার। আচ্ছা, মানে এটার সাহায্যে ভবিষ্যৎ জানা যায়। ভবিষ্যৎ জানা যায়। যারা প্র্যাকটিস করে তারা এই মিরর স্ক্রাইংটাকে
এটা একটা প্র্যাকটিস, এটা শিখতে হয়, এটা জানতে হয়, এবং এই প্র্যাকটিসটা যখন কেউ শেখে জানে তখন এইটার মাধ্যম দিয়ে আগাম ভবিষ্যৎ দেখা যায়, যা ঐতিহাসিক কিছু ব্যক্তিত্ব করেছেন। টু নেম আ ফিউ আমি বলছি জোয়ান অফ আর্ক, নস্ত্রাদামুস এবং ডক্টর জন ডি, যিনি কুইন এলিজাবেথের ডাক্তার ছিলেন। আচ্ছা, তিনি প্রফেশনে ডাক্তার হলেও ডক্টর জন ডির কাছে এর চেয়ে অনেক বড় সাইজের অবসিডিয়ান মিরর ছিল। আমার কাছেও আছে, আমি এখন হ্যান্ডির জন্য এটা ডেমনস্ট্রেট করব বলে আমি এটা এনেছি, দেখালাম যে তিনি কুইন এলিজাবেথকে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু এই মিরর স্ক্রাইংয়ের মাধ্যমে বলে দিতেন যে কোন কোন জায়গায় সাম্রাজ্য বিস্তার করবে, ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করবে বা করবে না, বা কোন স্টেপ নেবে বা নেবে না, এগুলো সব ডক্টর জন ডি বলে দিতেন আচ্ছা, কুইন এলিজাবেথকে। এবং এর প্রামাণ্যতা আমরা ইতিহাসের পাতায় পেয়েছি যে এটার একটা বিশেষ পদ্ধতি আছে মিরর স্ক্রাইংয়ের, যেখানে যিনি মিরর স্ক্রাইং করছেন তিনি একটা মেডিটেশন এক্সারসাইজ প্র্যাকটিস করবেন। অফকোর্স ডিপ ব্রিদিং, মেডিটেশন এক্সারসাইজ, যার মধ্যে খুব টাফ একটা এক্সারসাইজ আছে যে একদম নিজের মনটাকে শূন্য করে দেওয়া, মানে কোনো চিন্তা, বিন্দুমাত্র কোনো চিন্তা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আসবে না, অন্য কোনো চিন্তা। তারা একটা বিশেষ মাহল তৈরি করতেন এবং রাতে, এই স্ক্রাইংটাও আমি করি রাতে, মুন এনার্জির সাথে এটা ভীষণ কানেক্টেড, সেই কারণে রাতে। আর দ্বিতীয়ত রাতটা হচ্ছে অত্যন্ত ভালো সময় যখন চারিদিকটা একদম কাম হয়ে যায়, এবং সেই রাতে যদি আমরা স্ক্রাইং করি প্রপার আনসারগুলো আমরা পেয়ে যাই। ওকে, আমাদের মাহলটা তৈরি করতে হবে যে একটা মেডিটেটিভ কন্ডিশনের মধ্যে পৌঁছে যেতে হবে। আফটার ডিপ ব্রিদিং একটা মেডিটেটিভ কন্ডিশন, যেটা আমাকে একটা ক্লাউডি ব্রেন করে দেবে, মানে যে ব্রেনের মধ্যে আমার আর কিছুই ঢুকবে না, কোনো চিন্তা না, পার্টিকুলার ওই কোয়েশ্চেনটা নিয়েই আমি মিররের দিকে যাব। তার জন্য আমি নেসেসারি একটা মোমবাতি, কেউ কেউ মোমবাতিটা সামনে জ্বালায়, কেউ কেউ একটু দূরে জ্বালায়, ধূপ জ্বালায় এবং একটা পরিবেশ সৃষ্টি করে অন্ধকারের মধ্যে। তারপর এইটার দিকে তাকায়। মোমবাতি জ্বালানোর একটা সুবিধা আছে যে ক্যান্ডেল ফ্লেমটা তোমাকে কনসেন্ট্রেশনটা আরও বাড়িয়ে দেবে, এবং মিররের মধ্যে প্যাটার্নস আসতে থাকে। মিররের মধ্যে প্যাটার্ন, সিম্বল, সাইন্স, সেই প্যাটার্ন, সেই সিম্বল বা সেই সাইনগুলো ধরে তারা আনসারগুলোকে ডিসাইফার করেন যে আমি যে প্রশ্নটা রেখেছিলাম তার কি উত্তর এলো। এটা একটা বিশেষ পদ্ধতি এবং এটা ভবিষ্যৎ জানার জন্যই করা হয়। যেমন আমরা জ্যোতিষীদের কাছে যাই আগাম ভবিষ্যৎ জানার জন্য, ঠিক সেরকম মিরর স্ক্রাইংও আমরা করে থাকি আগাম ভবিষ্যৎ জানার জন্য। ওকে। তো এখন আমি যেটা তোমায় জিজ্ঞেস করতে চলেছি, এটার সাথে আমি মনে করি প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে। ওকে, কারণ তারা প্রত্যেকেই এই জিনিসটা হয়তো ফেস করেছে কখনো না কখনো। তুমি একটা জিনিস দেখবে, বছরের কিছু স্পেসিফিক টাইম থাকে যখন তুমি রাস্তায় বেরোলে দেখবে 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড় বা ক্রস রোডের মাঝখানে কেউ কোনো রকম রিচুয়াল করে দিয়ে চলে যায়। ওকে, যেটাকে আমরা বেসিক্যালি ক্রস রোড রিচুয়ালস বলি। তো কেন করা হয় এরকম জায়গায়, কেন করা হয়? প্রথমত তোমাকে বলি, ক্রস রোড জায়গাটা হলো লিমিনাল একটা স্পেস, মানে ইন বিটুইন। আচ্ছা, ইন বিটুইন, সেটা 2 মাথার রাস্তা হতে পারে, 3 মাথানি রাস্তা হতে পারে, চৌমাথার রাস্তা হতে পারে। সেটা একটা অত্যন্ত, আচ্ছা শ্যামবাজার 5 মাথার মোড়েই কেন নেতাজির মূর্তিটা বসানো? এটা জানা নেই, কখনো ভাবিনি এরকম ভাবে। আরও অন্য জায়গাও তো হতে পারতো, হ্যাঁ, বিকজ ওটা ইন বিটুইন প্লেস। ওই ইন বিটুইন প্লেসটাতে একজন মহান ব্যক্তির মূর্তি ওখানে স্থাপন করা রয়েছে। এই ইন বিটুইন প্লেসটা আমাদের যে কোনো অকাল্ট ফর্মে খুব খুব একটা অসপিশিয়াস জায়গা। সেটা তন্ত্রে হতে পারে, সেটা উইকাতে হতে পারে, সেটা ভুডুতে হতে পারে, সেটা আমি জিন ম্যাজিক শেখাই জিন ম্যাজিকে হতে পারে। তো সেইখানে কিন্তু প্রত্যেকটা শক্তির ক্ষেত্রে এই
তিন মাথা চৌমাথা রাস্তাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। হুম, এই জায়গাগুলোতে ইউজুয়ালি কিছু ডিয়েটিস থাকেন, যাদেরকে আমরা দেবতা বলতে পারি, উপদেবতা বলতে পারি, তাদের অধিষ্ঠান হয় ওখানে। আচ্ছা, যেমন আমাদের উইচক্রাফটে আমরা তিন মাথার রাস্তার মোড়ে গডেস হেকেটিকে অফারিংস দিয়ে থাকি। 3 মাথার মোড়ে। হ্যাঁ। ওকে। তিন মাথার মোড়ে আমরা ভুডুতে পাপা লেগবার অফারিংস দিয়ে থাকি। তিন মাথার মোড়ে আমরা জিন ম্যাজিকের অফারিংস, কিছু কিছু জিন ম্যাজিকের অফারিংস দিয়ে থাকি। আমি আমার স্টুডেন্টসদের শেখাই কীভাবে জিন ম্যাজিকে অফারিংস দিতে হয়। তো সেইগুলো আমরা কারণ ওই জায়গাগুলো হচ্ছে অত্যন্ত পোটেন্ট জায়গা, ইন বিটুইন স্পেস, লিমিনাল স্পেস। যে স্পেসটা ইউটিলাইজ করা যায়, তার শক্তিটাকে ইউটিলাইজ করা যায় যে আমি যেটা চাইছি সেটা ম্যানিফেস্ট করার জন্য। এছাড়া যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা যারা কিছু তন্ত্রমন্ত্র জাদু টোটকা টোনা টোটকা করেন, তারা কোনো নেগেটিভিটি, কারুর অসুখ, কারুর ব্যাড লাক, তারা ওইখানে দিয়ে ছেড়ে দিয়ে যান। আচ্ছা, এটা কিন্তু একটা কমন প্র্যাকটিস। কিন্তু এক্ষেত্রে তো সেখানে মানে রাস্তায় চলতি কোনো পথচারীও অ্যাফেক্টেড হতে পারে। একদম হতে পারে, একদম। তাই জন্য তেমাথানি রাস্তা বা চৌমাথানি রাস্তাতে যখন চলাফেরা করে মানুষ, তখন অলওয়েজ বড় বুড়োরা বাড়ির বলে দেন মাটির দিকে তাকিয়ে হাঁটবি, মাটির দিকে তাকিয়ে হাঁটবি, কারণ কিছু পড়ে থাকলে সেটাতে ট্রিপ ওভার করা, পাড়া দেওয়া বা ডিঙিয়ে গেলে, তাহলে ইউ আর ইনভাইটিং দ্যাট ব্যাড থিং ইন ইয়োর লাইফ। একদম 100%। কিন্তু পাশ কাটিয়ে যদি চলে যাই তাহলে আমার কিন্তু কিচ্ছু হবে না। তাই তিন মাথার রাস্তা বা চৌমাথার রাস্তা, সাউথ ইন্ডিয়াতে একটা প্র্যাকটিস আছে যেটাকে বলে কাজিহিপ্পু। কাজিহিপ্পু ইজ ভেরি কমন ইন তামিলনাড়ু অ্যান্ড কেরালা, যেটা ওরা করে ওই তিন মাথা রাস্তাতে, এবং ওরা দিয়ে রাখে এরকম, মানে কারুর অসুস্থতা বা কারুর কোনো কিছু। তুলপা ইজ আ ফর্ম অফ দিস টাইপ, যে তুমি কিছু করে ওই রাস্তাতে, তিন মাথা রাস্তা বা চৌমাথা রাস্তাতে তুমি একটা জায়গায় ওটাকে তুমি গেড়ে দিলে, পুঁতে দিলে। সেখানে রাখছে না, সেখানে পুঁতে দিচ্ছে, কিন্তু ওই জায়গাটা কিন্তু মারাত্মক হয়ে গেল। তুলপাটুলপাটগুলো সাংঘাতিক ব্যাপার কয়, কিন্তু যদি এই রকম হয় যেটা রেখে আসার কথা তুমি বলছো, সেক্ষেত্রে কিন্তু মানে ওটাকে এড়িয়ে যাওয়াটাই ভালো। এবং তেমাথানি বা চৌমাথানি রাস্তাতে যখন আমরা অন্ধকারে, বিশেষ করে সূর্যাস্তের পরে যখন যাচ্ছি, বা সূর্য অস্ত হচ্ছে জাংচার টাইম, বা সূর্য উদয় হচ্ছে এই টাইমে, তখন মোটেই মানে ভালো করে দেখে তো যাওয়া উচিত, পাশ কাটিয়ে যাওয়া উচিত। এবং কোনো শব্দ, কোনো আওয়াজ, নিজের নাম শোনা, ঘুরে তাকানো মোটেই উচিত না। এবং আমরা যারা প্র্যাকটিস করি, যারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে, স্পিরিচুয়াল প্র্যাকটিস, আমরা অত্যন্ত সাবধানতা অবলম্বন করি এবং আমরা নেসেসারি প্রোটেকশন নিয়ে তিন মাথা রাস্তা বা চৌমাথার রাস্তাগুলোকে ক্রস করার চেষ্টা করি। কারণ ইউজুয়ালি স্পিরিট কিন্তু বা এই নেগেটিভ এন্টিটিগুলো কিন্তু আমাদের সাথে ল্যাচ করে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই আমরা নেসেসারি প্রোটেকশনটা নিয়ে নিই। জেনারেল মানুষের উচিত যে এই জায়গাগুলো অফকোর্স চোখটা খুলে রেখে মাটির দিকে তাকিয়ে যাওয়া উচিত। ইন কেস যদি খুব কিছু হয় তাহলে সেক্ষেত্রে, বা এরকম দিনগুলো আছে যেখানে কালী পুজো আছে বা বিশেষ কোনো গ্রহণের সময় যখন মানুষ করে, এগুলো জেনারেলি করে, সেগুলো টাইমে লোহা ক্যারি করলো সঙ্গে, যে লোহাটা ঘরে ঢোকবার আগে ফেলে দিয়ে দিল, যাতে ওই নেগেটিভিটিটা সঙ্গে না আসে। অথবা বাড়ি এসে সল্ট বাথ, যা একদম একটা প্রপার রিচুয়াল আছে সল্ট বাথিংয়ের, যেটা আমি আমার পেজ আছে অ্যাস্ট্রোউইচ, সেখানে ডেসক্রাইব করেছিলাম যে সল্ট বাথিং কিভাবে করতে হয়। প্রপার সল্ট বাথিং করলে কিন্তু প্রচুর নেগেটিভিটি তুমি ওয়ার্ড অফ করে ফেলতে পারছো। সল্ট বাথিংটা করলে সেক্ষেত্রে অনেকটা রেহাই পাওয়ার চান্সেস থাকে। আচ্ছা, সাধারণ মানুষদের জন্য বললাম। থ্যাংক ইউ সো মাচ দিদি।
এর আগের বারেও যখন তুমি এসেছিলে আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে আমি একজন রিয়েল উইচের সাথে কথা বলছি। আর আমি আজকেও আরও একবার বলতে চাই যে মানে অকাল্ট নলেজের এনসাইক্লোপিডিয়া তুমি, ঠিক আছে? Thank মানে you. তোমার সাথে কথা বলতে বলতে একটার পর একটা প্রশ্ন মানে আরও অনেক প্রশ্ন করতে ইচ্ছা করছে, বাট কিছু প্রশ্ন পরবর্তীকালের জন্য বাঁচিয়ে রাখা আমার মনে হয় ইম্পর্টেন্ট। তাহলে আবার আমরা একসাথে বসতে পারবো তোমার বিভিন্ন Sure. কেস স্টাডিজ নিয়ে। আর আমি চাইবো মানে কিছু কিছু প্রশ্ন থাকে জানো তো, মানে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো নির্দিষ্ট মানুষজনকেই করা উচিত বলে আমার মনে হয়। সিরিয়াসলি তুমি যেভাবে জিনিসপত্রগুলো আমাদেরকে বুঝিয়ে দাও, শুধু তো আমাকে না, আমার সাথে সাথে আমার থ্রুতে প্রচুর মানুষ শুনছে তোমার কথাগুলো, তো অনেকের অনেক রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন গল্পওয়ালা। আমার ভীষণ ভালো লাগলো আজকের পডকাস্টটা করে। হ্যাঁ, ঘটনাটা যেটা শুনলাম সেটা একদম যে মানে খুব মর্মান্তিক একটা ঘটনা আমি সেটা বলবো না। তোমার নিজস্ব কেস স্টাডি, তুমি যেভাবে হ্যান্ডেল করেছো, যেভাবে কেসটা টেক ওভার করেছো, সেটা তুমি আমাদের সাথে শেয়ার করলে। এবং তার পরবর্তী যে কথাগুলো আজকে আমরা বললাম বা যেগুলো নিয়ে আলোচনা করলাম, এটার থ্রুতে কি হবে, অনেক মানুষের না এই যে অতিরিক্ত ভয়টা কোথা থেকে আসে, আমরা কোনো কিছু যদি না জানি, বাট তার ব্যাপারে যদি আমরা ঠিকঠাকভাবে কোর থেকে নলেজগুলো জানতে নলেজ পারি। ডিস্ট্রয়স ফিয়ার। একদম, মানে গরফ থিওরিও বলেছেন নলেজ ক্যান্সেলস ফিয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণ কনস্ট্রাকটিভ একটা ডিসকাশন হলো। অ্যান্ড ভীষণ ভীষণ ভালো লেগেছে। গল্পওয়ালাতে এসে তোমার কেমন লাগলো বলো? আমার খুব ভালো লাগে। আমি আগেরবারও এসে খুব রিল্যাক্সড এবং খুব স্পন্টেনিয়াসলি আমি নিজেকে মেলে ধরেছিলাম। এবারও আমার মনে হয় আমি আমার দর্শকদের, তোমার দর্শকদের, আমাদের দর্শকদের স্যাটিসফাই করতে পারবো। আমার যতটুকু সীমিত জ্ঞান আছে সেটুকু বিতরণ করেছি। মানুষের যদি সেটা কোনো কাজে লাগে, কোনোভাবে মানুষ যদি তার দ্বারা উপকৃত হয়, আই উইল ফিল গ্রেট। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো। আর আশা করব তুমি সুস্থ থাকো, ভালো থাকো, কারণ ভবিষ্যতে আবার তোমাকে আসতে হবে। আরও মানে ডার্ক, ব্রাইট সব রকম অকাল্ট পাথ নিয়ে আমরা ডিসকাস করব। আজকের ভৌতিক আড্ডা, অকাল্ট আড্ডা, প্যারানর্মাল আড্ডা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। শিওর। বাই। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজ ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।